আমাকে বিয়ে করবেন মিস্টার রাজ ভাইয়া, প্লিজ 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 বিয়ের জন্য রাজি হয়ে যান। বলেই বিরক্তকর ভাবে তাকিয়ে থাকে। অনুর মুখে রাজকে বিয়ের জন্য এমন আকুল আবেদন শুনে এদিকে আরেকজন তেলে বেগুনে জ্বলতে থাকে। বেচারা রাজ তার সামনে অনুকে দেখেই বুঝতে পারে আজ আমার কপালে এই মেয়ের সাথে করে ঘূর্ণিঝড় আয়লাকে আনবে। না জানি আজ আমার ভাগ্যে কি আছে বলে মনে মনে দোয়া ইউনুস পাঠ করতে থাকে। এদিকে রক্তরাঙা চোখ করে অনুর সামনে গিয়ে দাঁড়ায় আরিয়ান। আবির আরিয়ানের পাশে দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করছে তার বোন এখানে কি করতে আসছে, আর রাজের মতো প্লে বয়ের কাছে এসে কেন তার বোনের বিয়ের কথা বলছে। হঠাৎ অনুর এমন কাহিনী দেখে আবিরের মাথা কাজ করছিল না, তাই সে নীরবে সবটা বুঝতে অযথা চেষ্টা করে সময় নষ্ট করছিল। আবিরের মাথা কাজ না করলে কি হবে, অন্যজনের মাথায় ঠিকই রক্ত টকবক করে ফুটছিল। আবির অনুকে কোনো কিছু বলার আগে অনুর গালে কষে 2-3টা থাপ্পড় পড়ে। অনু গালে হাত দিয়ে ছলছল নয়নে সামনের মানুষের দিকে তাকিয়ে আছে, তোতলাতে তোতলাতে বলে, আরিয়ান ভাইয়া আমাকে। অনু কথাটা ক্লিয়ার করে বলার আগে আবারও আরিয়ান অনুকে একটা থাপ্পড় দিয়ে জোরে ভয়ার্ত কণ্ঠে বলে, নাক টিপলে এখনো দুধ বিয়ে পড়বে? সে আছে ভার্সিটির নাম করা প্লে বয়কে বিয়ের প্রস্তাব দিতে। এই বেয়াদব মেয়ে, তোমার যে নিজের নাক লজ্জা নেই তা তো বুঝলাম, তবে তোমার সাথে যে আমাদের সমাজ জড়িয়ে আছে সেদিকে খেয়াল আছে? আবির আরিয়ানকে কিছুই বলে না, কারণ আরিয়ানের জায়গাতে আবির এই কাজ করা দরকার ছিল। আবির রাগী দৃষ্টিতে অন্যদিকে অগ্রসর হয়ে এসে ওর হাত চেপে ধরে বলে, তুই কোন কারণে ভার্সিটির প্রথম দিন এসেই এত ছেলে মেয়েদের সামনে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে আসছিস? ভাইয়া তোমরা আমার পুরো কথা শুনবার আগে আমাকে আসামি বানিয়ে ফাঁসির রায় দিয়ে দিচ্ছ। সেখানে আমি আর কি বলবো বলো? আমি কি জানি না এই ভার্সিটিতে আমার যমরাজ থুকু আমার ভাইয়েরা পড়ে? তাদের চোখের সামনে ভুল করেও তো ভুল করতে পারবো না, নয়তো কেউ একজন আজরাইল হয়ে আমার জান কবজ করে নিয়ে যাবে। আরিয়ান এসে দাঁতের উপর দাঁত চেপে বলে, রেখে আমার কথার উত্তর দাও। রাজকে কেন বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছিলে? অনু মনে মনে বলে, রাজকে মনে ধরেছে, রাজকে বিয়ে করে আমার বাপের জামাই বানামুরে ভাই। তবে আপনার মুখের উপর এ কথা কইতে পারবো না যমরাজজি, এমন কথা বলার সাহস নাই। কি হলো অনু, আরিয়ানের কথার উত্তর দিচ্ছিস না কেন? এমন সময় সেখানে অনুর পাশে ওর কয়েকজন ক্লাসমেট রিমা, আদিল, সবুজ, হৃদি এসে হাজির হয়। আরিয়ান ওদের সবাইকে একবার রাগে অগ্নি দৃষ্টিতে ভালো করে দেখে, এরপর অনুর দিকে একটা প্রশ্নবোধক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। অনু আবিরকে বলে, ভাইয়া তুমি তো রিমা আর হৃদিকে চিনো, ওরা দুজন আমাদের ভার্সিটিতে নতুন বন্ধু। তবে আমাদের পুরাতন বন্ধু এই হচ্ছে আদিল, আর ও সবুজ। বাবা, ভার্সিটিতে পা রাখতে না রাখতেই তোর বোনের দেখতো কত সাথে বন্ধু ছুটে গেছে দেখছিস? এমন সময় রিমা বলে, আরিয়ান ভাইয়া অনুর কোনো দোষ নেই আসলে। তোরা কি ওকালতি করতে বলছে এখানে? একবারই অনুর হয়ে সাফাই গাইতে আসবি না, বুঝতে পারছিস? রিমার বুঝতে বাকি রইল না, আজ অনুর কপালে দুঃখ আছে। আরিয়ান ভাইয়ের যে রাগ, তার সাথে আবির ভাইও রেগে বোম্বাই মরিচ হয়ে আছে। রিধি রিমাকে আস্তে করে বলে, আমাদের সবার চুপ থাকাটা উত্তম, নয়তো ডিটারজেন্ট পাউডার ছাড়া ভালো করে ধুয়ে দেবে। অযথা এত পরিষ্কার হতে চাচ্ছি না আমি। একটু পর ওনাদের সামনে একটা র্যাগিং করা গ্যাং এসে হাজির হয়। সে দলের নেতৃত্ব দিচ্ছিল রায়দুল ইসলাম ইরাদ। ইরাদের সাথে তার বন্ধুদের দলও আছে। সেখানে রাইসা, তৃষা, শোভম আর অনেকেই আছে। ইরাদ অন্যদিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, বাবা হিজাবেনি কন্যা, তুমি তো পাঠিয়ে দিয়েছো। তোমাকে যা টাস্ক দিয়েছি তা তো তুমি খুব ভালো মতো কমপ্লিট করেছো, কিন্তু এখানে এত মানুষের ভিড়ের কারণ কিছু না? আরিয়ান আবির দুজনে অনুদিকে তাকিয়ে আছে। ওদের তাকিয়ে থাকা দেখে অনু মাথা নিচু করে রাখে। আবির অনুকে উদ্দেশ্য করে বলে, ছি 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 ছি, তুই শেষ পর্যন্ত ভার্সিটির প্রথম দিন র্যাগিং এর শিকার হয়েছিস। আমাদের দুই বন্ধু নাক এভাবে কাটতে তো লজ্জা করলো না একবারও? এই আবির, তোদের সাথে ওই মেয়ের কি সম্পর্ক রে? তোদের কেন এত দরদ উতলে পড়ছে? আর তোদের সম্পর্ক কিভাবে নষ্ট করেছে? ইরাদ, আমাদের পার্সোনাল ব্যাপারে তোর ওই লম্বা নাকটা না ঢোকালেও চলবে। তোর পার্সোনাল ব্যাপার যখন, তখন তো নাক গলাতেই হবে, নয় আমার আবার পেটের ভাত হজম হবে না। তুই জানিস তো দোস্ত। ইরাদ, তুই আমাদের থেকে দূরে থাকবি।
তোর মতন খারাপ কাজ আমরা করি না। সারাদিন পড়ালেখার নামে কলেজে এসে গুন্ডামি করিস, অসহায় ছেলে মেয়েদের অযথা র্যাগিং করে বিরক্ত করিস। আরিয়ান আবিরকে সরিয়ে অনুর কাছে এসে বলে, তোমার থেকে এমন কিছু আশা করিনি। বলে ওরা চলে যেতে থাকে। এমন সময় অনু এসে রাজকে বাদরের মতো থাপ্পড় দিতে শুরু করে। শালা রাজ, তুই আমার জীবনে কালো বিড়াল। যেই সময় আমার সামনে আসিস তখনই আমাকে কোনো না কোনো বিপদে ধাক্কা দিয়ে ফেলিস। আজও ভার্সিটিতে প্রবেশ করার সময় তোর সাথে দেখা হয়েছে, দেখি তো এই বুইরা বেডা আমারে তোর মতো লুচ্চা পোলারে প্রপোজ করতে বলছে। তোরে আমি বাড়ি থেকে বেরোবার আগে বারবার ফোন দিয়ে নিষেধ করেছি, আজ ভার্সিটিতে আসবি না, তবু আসছিস কেন রে? কেন? একদিন না আসলে কি হতো? অনুর এমন উদ্ভট ব্যবহার আর কথায় সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। কি সুন্দরী, আগে থেকে মনে হচ্ছে তোমাদের চেনা চেনা আছে। এবার অনু রাজকে ছেড়ে দিয়ে এসে সোজা ইরাদের গালে একটা থাপ্পড় মেরে দেয়। তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় দাও? অনু দ্রুত নোংরা পরিষ্কার করার মতো পরিষ্কার করতে করতে বলে, ভার্সিটিতে প্রবেশ করার পর যখন আপনি আমাকে এমন কাজ করতে বলেছেন তখনই আপনার গালে বসিয়ে দেওয়া দরকার ছিল। তবে সমস্যা নেই, তখন ভুলে গিয়েছি, এখন পুষিয়ে দিচ্ছি। বলে অনু সেখান থেকে চলে যেতে লাগে। তখন ইরাদ অনুর ওড়না পেছন থেকে টেনে ধরে। অনুর সামনে আরিয়ান দাঁড়িয়েছিল। সে ইরাদের হাত থেকে অনুর ওড়নাটা ছাড়িয়ে নিয়ে আস্তে করে বলে, আর যাই করিস না কেন, আমার কলিজার থেকে হাত দিতে আসিস না প্লিজ। যে হাতের মালিক আমাকে স্পর্শ করার সাহস করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। অনেকে সব বিপদ থেকে বাঁচাতে আমাকেও সামনে পাবি। ইরাদ একটা বাঁকা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। অনু আবিরকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাইয়া, আগে কেন বলো নাই তোমাদের ভার্সিটিতে আসলে এমন সব জঙ্গলি প্রাণী জগতের সাথে দেখা হবে? আরিয়ান অনুর কান টেনে ধরে বলে, সবসময় তো আগ বাড়িয়ে ঝামেলা বাঁধাতে কে বলে তোমাকে? কি দরকার ছিল অযথা ইরাদের গালে থাপ্পড় দেওয়ার? আপনার কি দরকার ছিল আমাকে থাপ্পড় দেওয়ার? আমি যাদের জন্য থাপ্পড় খেয়েছি সবগুলোরে ফেরত দিয়ে গায়ের জ্বালা মিটিয়ে নিয়েছি। না, তোমাকে জীবনে মানুষের মতো মানুষ করা সম্ভব না, মাফ চাই। এত কাহিনী শেষে রাজ এসে এদের সবার সামনে দাঁড়িয়ে বলে, যত দোষ করবে অনু তার শাস্তির ভাগিদার কেন আমাকে হতে হবে? কেউ কোনো উত্তর না দিয়ে যে যার মতো চলে যায়। তুমি কেমন বোন? নিজেকে আমার বোন পরিচয় দিতে তোমার লজ্জা করছে না? কেউ তার ছোট বোনকে এইভাবে পরপুরুষের কাছে পাঠাতে পারে? কথায় আছে না, নিজে বাঁচতে বাপের না। আর তুমি তো আমার আপন বোন না, তোমার জন্য কেন আমি সুইসাইড করতে যাব? তুই বা কেমন বোন, সারাদিন নিজেকে এত কাজের বলে দাবি করিস, আর কাজের বেলা ফাঁকা বলছি? আমি মোটেই এমন না আপু। তুই যদি ওই ছেলের সাথে দেখা করতে না যাস তাহলে আমি হারপিক খেয়ে সুসাইড করবো, দেখিনিস? ভালো মানের বিষ ব্যবহার করতে পারো, এসব টয়লেট পরিষ্কার করার জিনিস কেন খেতে যাবে? তুই বোন নামের কলঙ্ক। তাই বলে অনুর হাতে একটা অ্যাড্রেস দিয়ে সেখান থেকে আনিসা চলে যায়। অনুর হাতে থাকা কাগজটা খুলে দেখে এটা একটা রেস্টুরেন্টের ঠিকানা। আল্লাহ জানে এখানে গিয়ে আজ সে কোন বিপদে পড়বে। কপালে যাই থাক, সমস্যা নেই, বোনের উপকার তো তাকে করতেই হবে। তাই সে চুপচাপ রেডি হয়ে হাতে থাকা রেস্টুরেন্টের ঠিকানাতে পৌঁছে যায়। অনু রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে অবাক। আল্লাহ, আমি কোথায় চলে আসছি? এত বড় রেস্টুরেন্ট, পুরো রেস্টুরেন্ট ফাঁকা, কোনো মানুষের নাম নিশানা নেই। তাহলে এখানে থাকার মনে হয় না, ফাঁকা স্থান মানে শয়তানের বাড়ি। এসব ভেবে বাহিরে যাবে এমন সময় রেস্টুরেন্টের একজন কর্মচারী সেখানে প্রবেশ করে। অনুকে বলে, ম্যাম, আপনি কি আনিসা ম্যাডাম? অনু মাথা একবার দুদিকে ঘুরিয়ে না বলে, তারপর আবারও মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায়। সেই লোকটা অনুকে রেস্টুরেন্টের দোতলাতে চলে যেতে বলে। সেখানে তার জন্য কেউ একজন অপেক্ষা করছে। অনুর মনের মাঝে অনেক সাহস নিয়ে সোজা দোতলাতে চলে যায়। সেখানে গিয়ে দেখে একটা টেবিলে একজন পুরুষ মানুষ বসে আছে, তবে তার চেহারাটা ঠিক দেখা যাচ্ছে না, কারণ সে লোকটা মুখের সামনে একটা ফাইল নিয়ে তার ভেতরে ডুবে আছে। এসবে অনুর কোনো মাথা ব্যথা নেই, সে যে কাজ করতে আসছে তা করে চলে যাবে। সেই অনুযায়ী অনু লোকটা টেবিলের সামনে চেয়ারে বসে গড়গড় করে বলতে শুরু করে, এটা কি মগের মূল্য পেয়েছেন? বাচ্চা একটা মেয়েকে বিয়ে করবেন? আমরা কি বুঝি না? ওসব খুব ভালো করে বুঝি। বিয়ের পর বউকে ঠিকই সাথে রাখতে নিজের বাড়ি নিয়ে যাবেন, তখন লেখাপড়া সব চুলোতে যাবে। তাই আপনি এই বিয়ে করতে রাজি থাকলো আমরা রাজি না। বলে একটা দীর্ঘশ্বাস ফেলল।
এদিকে নিজের মুখের সামনে থেকে ফাইলটা সরিয়ে সামনে বসে থাকা মেয়েটাকে রেখে চিৎকার করে বলে। তুমি এখানে কেন? অনু সামনের মানুষটার দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে বলে, আরিয়ান ভাইয়া আপনি এখানে? তুমি এখানে কেন আসছো? আর আনিসাকে কিভাবে চেনো? সে কোথায়? তুমি বিয়ে নিয়ে যে পাকনামি করতে আসছো, তোমার বাড়ির মানুষেরা জানে? আপনি বা কেমন মানুষ, লেখাপড়া কমপ্লিট না করে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে? বিয়ের পর বউকে কি খাওয়াবেন পড়াবেন? বিয়ের পর তো বউয়ের দায়িত্ব স্বামীর হয়। আমি একবার বলেছি আমি এখানে কোণে দেখতে এসেছি, বিয়ে করবো কিনা সে সিদ্ধান্ত জানতে এসেছে। আনিসের মতামত জানার পর সিদ্ধান্ত নেব। আনিশা আপু আপনার সাথে দেখাও করতে চায় না, সে এই বিয়েটা করতে চায় না, তাই তার মাধ্যম হয়ে আমি এসেছি। সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছ, এত ছোট বয়সে পাকনামি করার কি খুবই দরকার তোমার? অনু, একটা নিচের বয়সী মেয়েদের মতো চলাফেরা করলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? অনু এসব কথা কানে তুলছে না, আরিয়ানের কথার উত্তর না দিয়ে বলে, আপনি যে বিয়ে করছেন সে কথা কি আমার ভাইয়াকে বলেছেন? আপনি যখন আপনার কলেজের টুকরো দোস্তকে বলেননি, তখন আমি যে আনিশা আপুর স্থানে আসছিলাম তা কাউকে বলবেন না, নয়তো ভাইয়াকে বলে আপনাদের দুজনের মাঝে ভেজাল বাঁধিয়ে দিব। আর হ্যাঁ, যত যাই হোক এই বিয়েটা ভাঙবেন, আর এমন ব্যবস্থা করবেন যাতে আনিশা আপুর গ্রাজুয়েশন কমপ্লিট না হওয়া পর্যন্ত তার বাড়ির মানুষেরা বিয়ে না দিতে চায়। তা যার জন্য তো পাকনামি করছো সে তোমার কে হয়? কি সম্পর্ক তার সাথে তোমার? আনিশা আপু বলছি, তা তো বোঝে না, সে আমার বোন হয়। তুমি যে আমাকে তোমার কথার তলর দিয়ে অপমান করছো, এর জন্য তোমাকে আমি শাস্তি দিতে পারি। আচ্ছা, শাস্তি যা ইচ্ছা দিবেন, এসব নিয়ে আমি ভয় করি না। এখন আপনি বিয়েটা ভেঙে দিবেন, ব্যাস এটি সমাধান। আবিরকে বলতে হবে ওর বোন অনেক বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। নিজেও তো বিয়ের জন্য মরে যাচ্ছেন, আপনি বিয়ে করেন, আমার বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না। এত বাড়াবাড়ি কিন্তু মোটেই ভালো না। দেখো এর ফল আবার সারা জীবন তোমাকে ভোগ করতে হয় কিনা। সমস্যা নেই, এই ফলের জুস করে আপনাকে খাওয়াবো। সেদিন অনু তার আনিসা আপুর বিয়েটা ভাঙতে এসে নিজেই নিজের কবর খুঁড়ে চলে যায়, নিজে মোটেও বুঝতে পারে না আরিয়ান সে বিয়েটার কি পরিণাম করে তা অনু ভালোই জানে। সেদিনের পর থেকে আরিয়ানের দুই চোখের সই হয়ে যায় অনু। আরিয়ান সেদিনের পর থেকে অনুকে নরক ভোগ করাতে থাকে। অনু ধরফর করে ঘুম থেকে উঠে বলে, আল্লাহ গো, কেন যে সেই দিন পণ্ডিতি করে আরিয়ান আর আপুর বিয়েটার দায়িত্ব নিয়ে ভাঙতে গিয়েছিলাম। সেই দিন খারাপ ব্যবহারের জন্য আরিয়ান ভাইয়া আমাকে আজও মাফ করেনি, আর তার আমার ব্যবহার থেকেও বেশি খারাপ লেগেছিল এটা যে এত ছোট মেয়ে কেন বিয়ের মতো একটা বিষয় পাকনামি করতে যাবে। আল্লাহ, সেই পাকনামি আমার সারা জীবনের কাল হয়েছে। কাল আবার কেন যে ভাব দেখাতে গিয়ে ইরাদ ভাইয়া আর রাজকে চর দিয়েছি। আমার জীবনে কি আজরাইলের অভাব ছিল? নতুন করে বিপদের দাওয়াত দিয়েছি। আহারে, কাল ভার্সিটিতে প্রথম দিন ছিল আমার, কিন্তু এত মানুষের সামনে সে আমাকে থাপ্পড় দিয়েছে রাগে নিচের স্থানে, কিন্তু সে আমাকে থাপ্পড় দেওয়ার আগে একবারও স্থান দেখবে না। সাত সকালে অনু ঘুম থেকে উঠে এসব ভাবছিল। তার বেশি বাহাদুরি বিপদের কারণ। এমন সময় অনুর মুঠোফোনের রিংটোন বেজে ওঠে। মুঠোফোন হাতে নিয়ে দেখে স্ক্রিনের ওপর আজরাইল লেখা নামটা ভেসে আছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম। অপর পাশ থেকে, ওয়ালাইকুম আসসালাম। কালকের থাপ্পড় নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না। তুমি ভেজাল করার আগেই যেমন কোনো স্থান দেখো না, ঠিক তেমন তোমাকে ঠিক করার জন্য আমিও মাঝে মধ্যে তোমার মতো হয়ে যাই বলে লাইন কেটে দেয়। অনু মুঠোফোন শক্ত করে ধরে নিজের কপালের সাথে বাড়ি দিতে থাকে আর বলতে থাকে, এই আজরাইল সব সময় ফোন দিয়ে আমাকে কথা শোনাচ্ছে। আমি কোনো সুযোগ পাই না, যেদিন সুযোগ পাবো সেদিন এতগুলো বছরের অপমান সুদে আসলে ফেরত দিয়ে দিব। অনু রেডি হয়ে নিচে এসে দেখে আবির আজ এখনো ভার্সিটিতে যায়নি। আবির অনুকে দেখে বলে, যাক, তাহলে অবশেষে মহারানী নিচে আসছেন। তা আজ কি ভার্সিটিতে যাবি নাকি বাড়িতে থাকার ইচ্ছে আছে? হ্যাঁ, ভার্সিটিতে যাব, কিন্তু তুমি এখনো বাড়িতে যে? সকালে আরিয়ান ফোন দিয়ে বলেছে আমি যেন এখন থেকে রেগুলার তোকে সাথে করে নিয়ে ভার্সিটিতে যাই। আমি যে তোর ভাই, তা তোর জন্য তো কিছু দায়িত্ব পালন করা দরকার। অনু খাবার টেবিলে বসতে বসতে বলে, আজকাল বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব শেখানোর জন্য বাইরের মানুষের পরামর্শ নিতে হচ্ছে। এসব কোন ধরনের কথা অনু? আরিয়ানও আমাদের কাছে আবিরের মতো। আরিয়ান কেন বাইরের মানুষ হতে যাবে? তুই আমাদের বাড়ির মেহমান। আমি মেহমান মানে কি? তোকে এত বড় করছি তো পরের বাড়িতে পাঠানোর জন্য? তুই তো আমাদের বাড়ির মেহমান,
এটা আমাদের তৈরি করা নিয়ম না। বিয়ের সম্পর্ক আল্লাহর রহমত বরকতে পরিপূর্ণ সম্পর্ক। অনু আর কিছু না বলে আবিরের সাথে ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে প্রবেশ করার পর ইরাদের সাথে দেখা হয় অনুর। অনু ইরাদকে দেখে মুচকি হাসি দেয়। ইরাদ বুঝতে পারছে না অযথা তাকে দেখে হাসার কি আছে। মেয়েটা কি কালকে থাপ্পড় দিয়েছে তাই বিদ্রুপ করে হাসছে? অনু একটু এগিয়ে গিয়ে ইরাদের সামনে নিজের কান ধরে বলে, এই বেয়াদব মাইয়া, আমি তোমার কোন কালের ভাই? সেই তখন থেকে বাই বাই করছো। তোমার সাথে রক্তের সম্পর্ক আছে? চলে আসছো ভাই বোনের সম্পর্ক তৈরি করতে? কারোর সাথে যে রক্তের সম্পর্ক না থাকলে তাকে ভাইয়া ডাকা নিষেধ, এমন কথা কোথাও বলা আছে? সে থাক বা না থাক তাতে আমার কি? ওসব আমার দেখার বিষয় না। আমি তোমাকে আমার বোন বানিয়ে নিজের বাবার সম্পত্তির ভাগিদার বাড়াতে পারবো না। ইটস দ্যাট ক্লিয়ার। এবার অনু ভ্রুকুচকে ইরাদের দিকে তাকিয়ে বলে, শোনেন, ভালোভাবে কথা বলছি। তার মানে এই নয় যে আমার বাবার সম্পত্তি কম পড়েছে। আল্লাহর রহমতে আমার বাবার যেইটুকু আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। রাস্তার যে কাউকে ভাই বানাতে যাব না, তাও পরের বাপের সম্পত্তির জন্য। ইউ অপমান মি? আমি অপমান সহ্য করব না। জি হ্যাঁ, অপমান করছি। বলে অনু সেখান থেকে সোজা চলে যায়। এমন সময় আরিয়ান ইরাদের কাছে এসে জিজ্ঞাসা করে, কিরে, তোর কি হলো? চেয়ার এমন বান্দর মতো করে রাখছিস কেন? আবিরের বোন এসেছিল, কানের কাছে বাই বাই বলে জ্ঞান জ্ঞান করছিল। বুঝি তো। সুন্দর মেয়ের ভাই কেউ হতে চায়? হ্যাঁ, এমন সুন্দরী মেয়েদের তো বিয়ে করে নিজের বাড়ির শোকেসে সাজিয়ে রাখা দরকার। হ্যাঁ, ভালো তো। শুভ কাজে দেরি কিসের? তাড়াতাড়ি যা, একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে ঘরে সাজিয়ে রাখ। খারাপ কথা বলিস নাই। আমি আজকে বাড়িতে যেয়ে বাবার সাথে কথা বলবো। শোন, তোর বিয়েতে দাওয়াত দিতে ভুলবি না কিন্তু। কবজি ডুবিয়ে খাবো তোর বিয়েতে, বুঝলি? হ্যাঁ, তারপর বাসর ঘর থেকে আমার বউকে নিয়ে পালাবি। আরে ধুর, মনটা উদার করতে শেখ। তুই তো বউ সাজিয়ে রাখবি, আমি তো কাছে ব্যবহার করব, সমস্যা নেই। তারপর আবার তোর কাছে ফেরত দিয়ে আসবো সাজিয়ে রাখার জন্য। ইরাদ আরিয়ানকে শয়তান, খচ্চর, লজ্জা ইত্যাদি বলে চলে যায়। আরিয়ান আবিরের কাছে গিয়ে দেখে আবির রাজের সাথে বসে আছে। আরিয়ান আবিরকে বলে, দোস্ত, দুঃখিত রে। তুই দুঃখিত কেন বলছিস রে? আসলে কাল রেগে গিয়ে অনুকে থাপ্পড় দেওয়া মোটেই উচিত হয়নি। তুই একটু আমার ভুলের জন্য অনুর কাছে মাপ চেয়ে নিস প্লিজ। আরে ধুর, ওসব কথা বাদ দে। আমি যা করতাম সে কাজ তুই করেছিস, এখানে ভুলের কি আছে? আচ্ছা ঠিক আছে, ওই কথা ভুলে যাচ্ছে। আচ্ছা শোন, আরিয়ান আর রাজ তোদের বোনকে সাথে নিয়ে শুক্রবার আমাদের বাড়িতে আসবি। আমার ছোট বোন স্নেহার জন্মদিন। বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে তোদের আসতেই হবে। সমস্যা নেই, আমাদের একমাত্র বোন টিমকে দরকার হয় আগেই তোদের বাড়িতে পাঠিয়ে দেব। রাজের বোন তো আমাদের দুই ভাইয়ের বোন, তাই না? রাজ কিছু বলে না। তখন সেখানে ইরাদ এসে বলে, কি রে, সবাইকে দাওয়াত দিচ্ছিস, আমার কথা কেন ভুলে যাচ্ছিস? তুইও তোর বোনকে সাথে করে চলে আসিস, তাহলে আমাদের সমস্যা নেই। ইনশাল্লাহ শুক্রবার দেখা হবে। আর সমস্যা থাকলে বা আমার কি? এদিকে অনু ক্লাস শেষে গেটের সামনে এসে আবিরকে খুঁজতে থাকে। আরিয়ান এসে বলে, আবিরকে খুঁজে লাভ নেই, ওর দরকারি কাজ ছিল তাই চলে গেছে। আমার ঘরে তোমার দায়িত্ব দিয়ে আছে। ধন্যবাদ ভাইয়া, আমি নিজ দায়িত্বে বাড়িতে চলে যেতে পারবো। আরিয়ান জোরে একটা ধমক দিয়ে বলে, এই বেয়াদব মেয়ে, তোমাকে হাজার বার বারণ করেছি না আমাকে ভাই বলে ডাকবে না? দরকার হলে জান, জানু, কলিজা এসব বলে ডাকবে। আজাইরা, এসব বলে আপনাকে কেন ডাকতে যাব? কেন মানে কি? কয়েক বছর আগে তোমার জন্য এসব ডাক শোনা থেকে বিরত আছে, সে কাহিনী তুমি ভালোই ভালোই জানো। এবার অনুর মুখটা শুকিয়ে শুটকি মাছ হয়ে যায়। আর কোনো কথা না বাড়িয়ে সোজা আরিয়ানের বাইকের পেছনে উঠে পড়ে। এই না হলে ভদ্র মেয়ে। এই মেয়ের একটাই সমস্যা, অতীতের খোঁচা না খেলে সহজে সোজা হয় না। বলে বাইক স্পিডে ছুটিয়ে চলে। আরিয়ান রাস্তা ফাঁকা পেয়ে অনুকে ভয় দেখাতে প্রচুর জোরে বাইক চালাতে থাকে। এতে অনু খুব ভয় পেয়ে যায়। আরিয়ানের কাঁধ শক্ত করে খামচে দিয়ে ধরে রাখে। আরিয়ান ব্যাপারটা বুঝতে পারে, তাতে ওর কিছুই যায় আসে না। অনুকে ডিস্টার্ব করতে আরিয়ানের বেশ মজা লাগে। অনুদের বাড়ির সামনে বাইক থামতেই
অনু বাইক থেকে নেমে জোরে জোরে হাঁপাতে হাঁপাতে বলে, আমাকে মেরে ফেলার ইচ্ছে আছে আপনার? দিনের বেলা রাতের আকাশে চাঁদ দেখিয়ে দিচ্ছেন। দেখেন, আমার এত তাড়াতাড়ি মরার শখ নেই, আপনার দরকার হলে মরে যান। দিনের বেলা রাতের আকাশে চাঁদ দেখিয়েছে, রাতের বেলা না হয় দিনের সূর্য দেখাবো, বুঝলে মেয়ে? এদের কথাবার্তা শুনতে পেয়ে আবির বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। এসে বলে, আরিয়ান, কি হয়েছে? আর বলিস না, অনু আমার বাইকে চড়ে এত মজা পেয়েছে যে রাতে লং ড্রাইভে যেতে চাইছে। আমি বারণ করছি, তা আমার কথা শুনছে না। বলে ভাইয়া কিছু বলবে না, আপনি ভাইয়াকে বলেন, তাহলে সে রাজি হবে। অনু মনে মনে বলে, ওরে খচ্চর বেটা, তুই আমারে এইভাবে ভাইয়ের সামনে পচাবি ভাবতেও পারিনি। থাম, আজ তোর মিথ্যা কথার কিছু করবই। অনু, তুই সত্যি আরিয়ানের সাথে যেতে চাইছিস? ভাইয়া, তুমি তো জানো তোমার বোন কেমন। তোমার কি মনে হয় আরিয়ান ভাইয়া যা বলেছে সেসব সত্যি কথা, বা সে কথাগুলো আমি বলেছি? আবির, তোর কি মনে হয় আমি মিথ্যে অথবা বানিয়ে কথা বলছে? আবির একটু চুপ থেকে বলে, তোরা দুজন সত্যি কথা বলছিস? কারণ অনু খুব মজা করতে ভালোবাসে, সে কারণে হয়তো সে তোকে মজার ছলে কথাগুলো বলেছে, আর তাই জন্য অনু এমন কথা বলছে। আরিয়ান অনুর দিকে তাকিয়ে চেহারার মধ্যে এমন একটা এক্সপ্রেশন দেয় তাতে বোঝায় যে সে জিতেছে। অনু কাঁদো কাঁদো চেহারা করে কিছু বলবে তার আগে আবির বলে, আচ্ছা আরিয়ান, তা বল আমার বোনকে নিয়ে কবে ঘুরতে যাচ্ছি? অনু আবিরের মুখে এমন কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে। অনু চেহারার এমন এক্সপ্রেশন দেখে আরিয়ান বলে, আঙ্কেল আন্টি যদি মাইন্ড করে তখন? আরে ধুর, সবাই তোকে বিশ্বাস করে, আর তাই তোর সাথে আমার দুই বোনকে চোখ বন্ধ করে ছাড়তে পারি, তাতে একবারও ভাবতে যাব না। শুভ কাজে দেরি কিসের? তাহলে আজ রাতেই যাবো। অনু এমন কথা শুনে এক সেকেন্ডও না দাঁড়িয়ে সোজা বাড়ির ভেতরে চলে যায়। দেখেছিস আমার বোনটা কত খুশি হয়েছে, যে খুশি প্রকাশ করতে করতে সোজা বাড়ির ভেতরে চলে গেছে। আরিয়ান ডেভিল মার্কা হাসি দিয়ে বলে, হ্যাঁ, একটু বেশি খুশি হয়েছে। এরপর দুজন দুজনকে বিদায় দিয়ে চলে যায়। অনু নিজের রুমে এসে হাতে থাকা ব্যাগটা সোজা বিছানার উপর ছুঁড়ে ফেলে দেয়। অনুর এমন কাণ্ড দেখে স্নেহা পড়ার টেবিল থেকে এসে বলে, তোমার সমস্যা কি আপু? এই রুমে আমি যে থাকি সে কথা তুমি ভুলে যাও কেন? তুই আসিস তা ভুলি নাই দেখেই তো বিছানার উপর ছুঁড়েছি, তোর উপর তো ছুঁড়ে দেয়নি ব্যাগটা। তোমার মেজাজের তাপমাত্রা দেখে মনে হচ্ছে আরিয়ান ভাইয়া ভালোই বাস দিয়েছে। হ্যাঁ রে, আরিয়ানের চামচি, কোনোদিনও আমার সাপোর্ট করেছিস নাকি? কেন রে, আমি কি তোর বোন না? আর ওই আরিয়ানের প্রতি তোর এত দরদ কেন রে? হুমা, দরদ দেখাবো না কেন? ওনার মতো সুন্দর স্মার্ট পোলার সাথে যুদ্ধ করে নিজের পায়ে কুড়াল মারার মতো বোকামি আমি তো নই। অনু বিছানার ওপর মুখ গোমড়া করে বসে থাকে। স্নেহার ফোনে মেসেজ আসে। স্নেহা একটু ফোন টিপাটিপির পর অনুর পাশে বসে বলে, বাহ আপু, এ না হলে তুমি আমার বোন। অনু স্নেহার দিকে ভ্রুকুচকে তাকিয়ে থাকে। স্নেহা সেদিকে খেয়াল না করে বলে, আজ রাতে যে তুমি আরিয়ান ভাইয়ের সাথে ডেটিং এ যাচ্ছ সে কথা আগে কেন বলো নাই? ওই শালার সাথে ডেটিং এ যাবে আমার জুতা, মরে গেলেও যাইতাম না। ফাজিল ফোলা আমাকে ফাঁসিয়ে শাস্তি দিতে যাওয়ার প্ল্যান করেছে। ভালো তো, যাও এবার ফ্রেশ হয়ে রেডি হতে শুরু করো। রাতের আকাশে সূর্য উপভোগ করবা, তাও আবার আমার সাথে আরিয়ান ভাইয়ের সাথে। অনু স্নেহাকে মারতে যাবে তখন অনুর মা এসে স্নেহাকে বলে, এই স্নেহা, তুই আমার সাথে নিয়ে আয় এক্ষুনি, তোরে কিছু কাজ করতে হবে। স্নেহা বোনের হাতে মার খাবার থেকে মায়ের সাথে কাজ করাটা বেশি ভালো মনে করে, তাই চলে যায়। অনু বসে বসে নিজের চুল ছিঁড়তে থাকে। এমন সময় অনুর ফোনে আরিয়ান কল দিয়ে বলে, আমার উপর রাগ করে অযথা নিচের এত সুন্দর চুলগুলো ছিঁড়ে নষ্ট করিও না, বিয়ের সময় কেউ টাকলো মাথার বউ নেবে না, এই বলে দিলাম। অনু নিজের ফোনটাকে আছাড় দিতে যেয়ে দেয় না, নিজেকে বলে, বাপের টাকার ফোন নষ্ট করে লাভ নেই, যখন বিয়ে করব তখন জামাইয়ের টাকার ফোন ইচ্ছে মতো নষ্ট করব। এদিকে আবির তার বাবা মার কাছে আরিয়ান অনুর ঘুরতে যাবার কথা বলে। তাতে তার বাবা মা কেউ আপত্তি করে না, বরং তারা স্নেহাকে বলে, তোমার ইচ্ছে হলে তুমিও আরিয়ানের সাথে ঘুরতে যেতে পারো। স্নেহা সোজা না করে দেয়, সে অন্য কোনো দিন যাবে। অনু রাতের বেলা না চাইতেও রেডি হয়ে বসে থাকে, কারণ সে জানে আরিয়ান যখন বলেছে সাথে করে নিয়ে যাবে তখন যেভাবেই হোক নিয়ে যাবে। তাই জলে থেকে কুমিরের সাথে অনু ঝগড়া করতে চাইছে না, আর কোনো লাভ হবে না। একটু পর আরিয়ান এসে বাড়ির সামনে এসে গাড়ির হর্ন বাজাতে থাকে। অনু বাহিরে এসে বলে, হঠাৎ বাইক রেখে গাড়ি আনছেন কেন?
আরিয়ান শয়তানি হাসি দিয়ে বলে, বাইকে তো রাতের আকাশে সূর্য ভালো মতো দেখা যাবে না, তাই এত কথা না বলে সোজা গাড়িতে বসে পড়ো। অনু চুপচাপ সামনের সিটে বসে পড়ে। তারপর আরিয়ান গাড়ি ড্রাইভ করতে শুরু করে। দুজনেই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। অনেকটা সময় পর আরিয়ান গাড়িটা থামিয়ে দেয়। তারপর অনুকে সাথে করে হাঁটতে শুরু করে। অনু এবার কথা বলে, আমরা এত রাতে নদীর তীরে কেন এসেছি? আরিয়ান কিছু বলে না, শুধু অনুকে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে বলে। অনু ভদ্র মেয়ের মতো নদীর তীরে রাতের নীরবতা অনুভব করছে। নদীর তীরের বাতাসে সে যেন কোথাও হারিয়ে যাচ্ছে গভীরে। এভাবে অনেকটা সময় পর আরিয়ান বলে, দেখো, নদীর পানিতে চাঁদের আলো ছায়ার খেলা। অনু অবাক হয়ে নদীর পানি দেখে, চাঁদের আলোতে পরিপূর্ণ। চারিদিক চাঁদের আলোতে আলোকিত হয়ে আছে। পরিবেশটা অন্যরকম সুন্দর লাগছে। মনে মনে ভাবে আরিয়ান খারাপ হলেও তার এই কাজটা ভালোই লাগছে। হুট করে আরিয়ান অনুকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিতে গিয়ে ওর হাত ধরে বলে, না ধরলে তো পানিতে পড়ে যেতে। নিয়ে মানুষের এত বেখালি হলে চলে বলো? অনু রেগে আরিয়ানকে কিছু কিছু বলবে, তার আগে আরিয়ান অনুর মুখ বন্ধ করে বলে, বলেছিলাম না রাতের আকাশে দিনের সূর্য দেখাবো। হ্যাঁ, তো কই সে সূর্য? আরিয়ান চাঁদের দিকে ইশারা করে বলে, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের থেকে আলো ধার করে সে সারা পৃথিবীকে আলোকিত করে। দেখো, এটাই সেই সূর্যের আলো, যে সূর্য দিনে অসহনীয় তাপ দেয়, আর তার আলোতে চাঁদ রাতের সৌন্দর্য বাড়িয়ে দেয়। পৃথিবীতে তেমন কিছু মানুষ আছে যারা বাইরে থেকে খুব শক্ত, ভেতরটা খুব নরম। চাঁদের সাথে সূর্যের সম্পর্কের কথা বুঝলাম না, কিন্তু এদের দুজনের সাথে মানুষের সম্পর্ক কোথায়? আরিয়ান অনুর মাথায় গাঁটটা মেরে বলে, তোমার মতো মাথা মুঠির মাথায় কিছু ঢুকবে না। চলো, এখন বাড়িতে যেতে হবে। আর একটু থামি এখানে। আমার সাথে তো আসতে চাইছিল না, এখন ব্যাপারটা কি? এখানে সারা জীবন থেকে চলেছে আছে নাকি? এমন পরিবেশে তো সারা জীবনের জন্য থাকতে ইচ্ছে করছে। তোমার ইচ্ছা থাকলেও আমার নেই, তাই অযথা ঝামেলা না করে বাড়ির পথে রওনা দাও। অনু মুখ গোমরা করে হাঁটতে শুরু করে দেয়। গাড়ির কাছে এসে কোনো কথা না বলে সোজা গাড়িতে বসে পড়ে। আরিয়ান গাড়ি ড্রাইভ করে ফিরে আসতেই মাঝপথে গাড়ির ইঞ্জিন গরম হয়ে সমস্যার সৃষ্টি করে। মাঝপথে কি করবে কোনো উপায় না পেয়ে আরিয়ান তার বাড়িতে ফোন করে ড্রাইভারকে বাইক নিয়ে আসতে বলে। অনু গাড়ি থেকে নেমে রাস্তার পাশে আরিয়ানের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। এত রাতে রাস্তার পাশে আপনার সাথে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারবো না, আমাকে বাড়িতে রেখে আসেন বলছি। এই, তুমি কি কান মাথা খেয়ে বসে আছো? দেখছো না তুমিও রাস্তায়, আমিও রাস্তায়। এমন সময় সেখানে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে দুজন বয়স্ক মানুষ বলে, তোমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক জানতে পারি? মাঝরাতে দুজন ছেলে মেয়ে একসাথে, মানে কি কার সম্পর্ক হবে? থিঙ্ক বি পজিটিভ। আরিয়ান অন্যদিকে তাকিয়ে দাঁতের ওপর দাঁত চেপে বলে, হ্যাঁ, একদম হালাল সম্পর্ক। গাড়ির মধ্যে থাকা বয়স্ক মহিলা বলে, এত রাতে এভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে আছো যে? আরিয়ান কোনো তেড়া কথা না বলে সোজা বলে, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, তো অপেক্ষা করছে। বাড়ি থেকে গাড়ি আসছে, সেই গাড়ির। তারপর তারা আর কোনো কথা না বলে চলে যায়। গাড়িটা চলে যাবার পর অনু তাদের উদ্দেশ্য করে গালি দিতে শুরু করে। অনুর এমন পাগলামি দেখে আরিয়ান হাসতে শুরু করে। 100 পাটির দাঁত বাহির করে হাসেন, সমস্যা নেই। কি বেয়াদব লোকজন, আমাদের বিপদ দেখে সাহায্য করার কথা না বলে মজা নিয়ে চলে গেছে। যুগ বদলে গেছে, এখন মানুষের কাছে কোনো কিছুর আশা না করাই উত্তম। কেউ বিপদে পড়লে তাকে দেখে সবাই মজা নিতে পারে, কিন্তু তাতে সাহায্য করার জন্য বাড়ি দেওয়া হাতের বড়ই অভাব। একটু পর ড্রাইভার মিস্ত্রিকে সাথে করে আরিয়ানের বাইক নিয়ে চলে আসে। ড্রাইভার গাড়ি ঠিক করে বাড়িতে নিয়ে যাবে। আরিয়ান অনুকে নিয়ে বাইকে করে রওনা দেয়। দিনের মতো রাতে আর অনুকে ডিস্টার্ব করে না। রাতের বেলা ফাঁকা স্থানে বাইকে চলার মজাই অন্যরকম। অনু আজ অনেক কিছু উপভোগ করছে। অনুকে বাড়িতে নামিয়ে দিয়ে আরিয়ান সোজা তার বাড়িতে চলে যায়। অনু আরিয়ানের খুনসুটি বহু বছর ধরে চলছে। তারা পূর্বের পরিচিত বলেই হয়তো কখনো কেউ ওদের নিয়ে খারাপ মন্তব্য করে না। তবে কে জানতো সামনে এদের জীবনের গল্পটা বদলে যাবে। চাঁদনি রাতের কাহিনীর পর কয়েকদিন আর অনু আরিয়ানের দেখা হয় না। এদিকে স্নেহার জন্মদিনের অনুষ্ঠানের ব্যস্ততায় সবাই সবকিছু ভুলেই গেছে। আজকে আমাদের স্নেহা মনির 17তম জন্মদিন। সামনে বছরে সে 18 বছরের স্বাধীন তরুণী হবে। তাই 17 বছরের জন্মদিনটা বেশ সুন্দর করে পালন করবে। অনু স্নেহার পছন্দ মতো ক্রিম কালারের একটা বড় গোলাপের ডিজাইন করা গাউন কিনে আনে। আজ সে গাউনটা পরেছে স্নেহা। গাউনটা পরে সুন্দর করে চুলে ডিজাইন করে খোপা করে।
রাজকুমারীদের মতো মাথায় ছোট স্টোনের তাজ পরে। আজকে স্নেহাকে পুরো ডিজনিল্যান্ডের রাজকুমারী মনে হচ্ছে। পুরো বাড়িটা খুব হালকা সাজে গর্জিয়াস করে সাজানো হয়েছে। বোনের জন্মদিনের নানা রকম আয়োজনে অনু আর আবির ব্যস্ত, তাই ওদের সেভাবে তৈরি হয়নি। নর্মাল ড্রেস আপে বাড়ির কাজ করতে থাকে। এমন সময় আরিয়ান সেখানে এসে অনুকে এভাবে কাজ করতে দেখে ভেবে নেয় আজও অনুর সাথে শয়তানি করবেই। আরিয়ান স্নেহাকে সাথে করে অনুর সামনে গিয়ে বলে, আচ্ছা স্নেহা, তুমি কি একটা কথা জানো? কি কথা ভাইয়া? বাড়ির বড় মেয়েগুলো কাজের মেয়ে হয়, বুঝলে? জানবো না কেন? ওই যে দেখেন আমার বড় আপু, তার নমুনা। অনু ভ্রুকুচকে স্নেহার দিকে তাকিয়ে বলে, আমাকে উদ্দেশ্য করে তোরা কোনো ফাইজলামি করতেছিস না তো? পাগলে কামড় দিছে নাকি যে তোমাকে নিয়ে ফাইজলামি করতে যাব? আরিয়ান মাঝে টপকে বলে। স্নেহা তোমাকে বাড়ির কাজের মেয়ে বলছিল। অনু রাগী দৃষ্টিতে স্নেহার দিকে তাকাতে স্নেহা আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান চোখের ইশারাতে বোঝায়, আমি আছি, তোমার চিন্তা নেই। আরিয়ানের কাছ থেকে আশ্বাস পেয়ে স্নেহা নিজের মনে অনেকটা সাহস জোগাড় করে। আমি ভুলকে বলেছি, বলো তো আপু। তুই বাহিরের মানুষের সামনে আমাকে কাজের মেয়ে কেন বলবি? দেখ, বাড়ির বড় মেয়েদের দায়িত্ব বেশি হয়, তাই তাদের বাড়ির সব কাজ করতে হয়। যেমন তুমি বাড়ির বেশিরভাগ কাজ করো, আমি নামে মাত্র কিছু কিছু করি। তাহলে বড় মেয়ের সঙ্গ দিতে কাজের মেয়ের পদবি ব্যবহার করলে সমস্যা কোথায়? সমস্যা আমার মাথায়। আজকাল মনে হয় এই বাড়ির মেয়ে আমি না, আমি অন্য বাড়ির মেয়ে, তাই সবাই আমার সাথে এমন ব্যবহার করছে। স্নেহা সবগুলো দাঁত বাহির করে হাসতে থাকে। অনু রাগে দুঃখে সেখান থেকে চলে যায়। অনু যাবার পর আরিয়ান স্নেহার সামনে বড় একটা চকলেট বক্স এগিয়ে দিয়ে বলে, এই না হলে আমাদের স্নেহা মনে। চকলেট বক্সটা হাতে নিয়ে স্নেহা আরিয়ানকে জিজ্ঞাসা করে, সে আসবে না? এমন সময় সেখানে সে চলে আসে। তাকে দেখে স্নেহা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলে, আচ্ছা মিমটি, এটা কি তোর আসার সময় বলতো? দেখছ না, আগে তো আমাকে ডিম ডাকা বন্ধ কর, কারণ এখানে অনেক মানুষের আনাগোনা। কেউ ডিম নামটা শুনলে কি ভাববে? তাছাড়া আমার একটা প্রেস্টিজ আছে, তাই না? আরে হ্যাঁ, আমাদের ডিমের প্রেস্টিজ নিয়ে চিন্তার শেষ নেই। তারপর দুই বান্ধবী চলে যায় গল্প করতে। এদিকে রাত চলে আসে। ইরা তার সাথে বোন তাসনিয়াকে নিয়ে আসে। তাসনিয়াকে আবির সাথে করে স্নেহার রুমে রেখে আসে। সবকিছু ঠিকঠাক হবার পর অনু আবির রেডি হয়ে নিচে চলে আসে। এরপর সবাই একসাথে অনেক মজা করে, আড্ডা দেয়, একসাথে সবাই অনেক ছবি তোলে, তারপর খাওয়া দাওয়া করে। সবাই একসাথে বসে আছে এমন সময় সেখানে ইরাদের বাবা মা চলে আসে। তাদের হঠাৎ এমন আগমনের কারণ খুঁজতে গিয়ে জানা যায় যে ইরাদের সাথে অনুর বিয়ের প্রপোজাল নিয়ে আসছে তারা। অনুর বাবা মা সোজাভাবে বিয়ের প্রপোজাল না করে দেয় না। তারা বলে, কিছুদিন পর তো মাস্টার্সের ফাইনাল পরীক্ষা, ওরা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসুক, তারপর না হয় ওদের 4 হাত এক করে দেওয়া হবে। ইরাদের বাবা মা নাছোড়বান্দা। তারা পরিষ্কার আগেই ছেলের বিয়ে ঝামেলা শেষ করতে চাইছে। তাদের কথা, বিয়ের পরেও পরীক্ষা দিতে পারবে। আপনাদের যখন পরীক্ষার পর বিয়ে দিতে সমস্যা নেই, তখন পরীক্ষার আগে বিয়ে দিতে সমস্যা কোথায়? অনুর বাবা মা ইরাদের বাবা মাকে বলে, বিয়ের বিষয়ে ভাবার জন্য আমাদের কিছুদিন সময় প্রয়োজন। আমরা কিছুদিন পর না হয় এ বিষয়ে আলোচনা করব। ইরাদের বাবা মা তাদের এই বিয়ে নিয়ে চিন্তা করার জন্য সময় নিতে বলে। তাদের কোনো সমস্যা নেই। তাসনিয়া এসে অনুকে জড়িয়ে ধরে বলে, বাহ, শেষ পর্যন্ত এই মিষ্টি আপুটা আমার ভাবি হবে, ভাবা যায়? আমার বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বাবা মা এই বাড়িতে সোজা চলে আসছে। আর আমার ফ্যামিলি বা কেমন মেয়ের মতামত নেওয়ার প্রয়োজন মনে করছে না, সব সিদ্ধান্ত একাই নিচ্ছে তারা। ভাবি, তুমি এই বিয়েতে রাজি না? তোমার ভাইয়ের সাথে কি আমার 4-5 বছরের রিলেশন আছে যে হুট করে সম্বন্ধ আনলে বিয়ের পিড়িতে বসে পড়তে হবে? আপু, মাথাটাকে একটু শাট ডাউন রাখো এখন। এখানে অনেক মেহমান, কোনো রকম তামাশা করো না প্লিজ। অনু এক্সকিউজ মি বলে সেখান থেকে চলে যেতে লাগে। তখন আরিয়ান অনুর হাত ধরে বলে, অভিনন্দন হবু নতুন বউ। এই কথা শুনে অনুর গায়ে জ্বালাপোড়া করতে শুরু করে। এক ঝটকা দিয়ে আরিয়ানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। তারপর সবাই নানা রকম কথা বলে। অনুদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়। আরিয়ান চলে যাবার সময় স্নেহা তাকে বলে, আই হিরো, আমার বোনটা কি সত্যি ওই জিরোর সাথে বিয়ে হবে? বিষয়টা হলে মন্দ হবে না, বলো। আপুর বিয়ে তাড়াতাড়ি হলেই তো আমার সমস্যা। কেন, তোমার কি সমস্যা? বাবা মা তো
বড় মেয়ে বিদায় করতে পারলেই আমার পিছনে লাগবে বিয়ে নিয়ে। আপুর বিয়ে যত দেরিতে হবে আমার জন্য ততই ভালো। তুমি কি স্বার্থপর বোন? নিজের বোনের বিয়ে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তায় বিভোর। স্নেহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে চলে যায়। আরিয়ান চলে যাবার পর স্নেহা নিজেকে নিজেই প্রশ্ন করে, আজ আমার হিরোর কি হলো? এভাবে হুট করেই চলে গেল। আপুর বিয়ের খবর শুনে আমার এমন বোকামি টাইপের কথা শুনে কি সে রাগ করেছে? রাগ করলে বা কি আমার কি? অনু নিজের রুমে এসে সবকিছু উল্টাপাল্টা করতে থাকে। স্নেহা রুমে এসে অনুকে এমন কাজ করতে দেখে চিৎকার করে নিজের বাড়ির সবাইকে তাদের রুমে ডাক দেয়। অনু, তুমি কি এখনো ছোট বাচ্চা আছো যে বাচ্চাদের মতো ফালতু ব্যবহার করছো? এইসব কিছু হয়েছে তোমার অতিরিক্ত আদরের কারণে। এবার তুমি দেখো তোমার মেয়ের এমন ফালতু কাজ। অনু তার বাবার সামনাসামনি দাঁড়িয়ে বলে, বাবা, হুট করে কেউ বিয়ের প্রপোজাল আনলে তাকে হ্যাঁ করে দিতে হবে? একটু কি আমার মতামত নেওয়ার আগ্রহ হলো না তোমাদের? তোমার কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে অথবা অন্য কাউকে পছন্দ করো? বাবা, আমার এমন কোনো কিছুই নেই। এসবের কোনো কিছুই যখন নেই, তখন এ বিয়েতে তোমার সমস্যা কোথায়? আর হ্যাঁ, একটা কথা, আমরা তোমার বাবা মা। আমরা যা সিদ্ধান্ত নিব তা তোমার ভালোর জন্য নিব। তাই বলে বিয়ের মতো একটা সম্পর্কে বেঁধে দেওয়ার আগে একটাবার আমার মতামত জানতে চাইবে না? অনুর মা অনুকে থাপ্পড় দিয়ে বলে, বেয়াদব মেয়ে, বাবার মুখে মুখে তর্ক করো। এই শিক্ষায় বড় করছি এতদিন। অনু অশ্রুসিক্ত নয়নে সবার দিকে তাকিয়ে থাকে। ভেবেছিলাম কিছুদিন পর তাদের আমাদের মতামত জানাবো, তবে তোমরা এমন ফালতু ব্যবহারের কারণে আজকেই তাদের আমার মতামত জানিয়ে দিব। দেখি তুমি কি করে আটকাও এই বিয়েটা। বলে অনুর বাবা অনুর রুমের বাইরে চলে যায়। তোর বেশি পাকনামের জন্য নিজের গর্তে তুই নিজেই পড়েছিস। তোকে কে বাঁচাবে? ভেবেছিলাম বাবার সাথে কথা বলবো, কিন্তু না, তোর মাঝে তো কোনো ধৈর্যের নমুনাই নেই। অনু কান্নায় ভেঙে পড়ে। কেন আমার সাথে হঠাৎ করে এমন ব্যবহার করছে সবাই? আমি কি এমন ভুল করেছি? কেন মেয়ের পরিবারে যদি এমন কাজ করে তাহলে কি সেই মেয়েটার একটু রাগ করার অধিকার নেই? নাকি আমি মেয়ে বলে আমার কোনো স্বাধীনতা নেই? না, তারা আমার মা বাবা বলে সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তাদেরই। অনু অনেকটা সময় নিজের রুমে বসে বসে বিলাপ করতে থাকে। স্নেহা ও বোনকে সান্ত্বনা দিয়ে পাশের রুমে গিয়ে ফোনে বান্ধবীদের সাথে আড্ডা দিতে থাকে। অনুর ফোনে আরিয়ান কল দেয়। অনু একরাশ মনের মাঝে কষ্ট নিয়ে আরিয়ানের কলটা রিসিভ করে। জানো, বেদনাগ্রস্ত মনের কোনো মলম নেই আমার কাছে। যদি থাকতো তাহলে তোমাকে সে মলমটা দিয়ে আসতাম। আমার জন্য এত দরদ উতলে পড়েছে কেন আপনার? কারণ যার সাথে শয়তানি করে মজা নিতে পারে সে যদি কষ্ট ভোগ করে তাহলে আমার কি ভালো লাগতে পারে বলো? সবাই নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছেন। আমি কি টিস্যু যে যার যখন ইচ্ছে ব্যবহার করে ফেলে দিবে? তুমি নিজের কবর নিজে করছো, তাতে আমার কি? সময় হলে যাবো তোমার কবরে এক মুঠো মাটি দিয়ে আসতে। আমাকে কবরে পাঠানোর চিন্তা কমপ্লিট আপনার। কি মনে করেছেন বাবা মার উপর রাগ করে আমি আত্মহত্যা করব? জীবনও না। আমি কেন মরতে যাব? মরলে মরুক ইবলিশ শয়তান। আমি রাগের বসে আত্মহত্যা করে জাহান্নামী হতে রাজি নই। এই রাখেন তো আপনার ফোন। আরিয়ান ফোনের লাইনটা কেটে দিয়ে নিজের বিছানার উপর হাসিতে গড়াগড়ি খেতে থাকে। এই অনুটাও না একদম বোকা, বুঝতেও পারলো না ওর মন ভালো করার জন্য আমি একটু উল্টাপাল্টা কথা বলেছি। গাধি তো সবসময় আমার কথার মানে না বুঝে খুনছুটিতে মেতে ওঠে। যাক, তাতেই ভালো। একটু খুনছুটি যদি মেয়েটার মন খারাপ কম হয়, মেডিসিনের কাজ করে, তাহলে এই খুনছুটিই ভালো। অনু ফোনটা রেখে বলে, এই একটা লোক আমার সব থেকে বড় শত্রু। আমার খারাপ দিনটাও ঝগড়াটে করে দিবে, আমার আবার ভালো খুশির দিনও খুনসুটি পাকিয়ে দিয়ে বসে থাকবে। মাঝে মাঝে মনটা বলে আরিয়ান ভাইয়ারে খুন করে গুম করে দেই, কিন্তু এসব খুন খারাপি করলে সারা জীবন জেলখানাতে বন্দি হয়ে থাকতে হবে। আবির ভাবতে থাকে, অনু কি কোনোদিনও বড়দের মতামতকে সম্মান দিবে না? ছোট থেকে একটু আলাদা, তবে মনটা ভালো। মাঝে মাঝে এমন কিছু কাজ করে যা কেউ সহজে হজম করতে পারে না। ইরাত বাড়িতে গিয়ে ভাবতে থাকে, প্রথম কাজটা কমপ্লিট। বেয়াদব মেয়েটাকে আমি আমার খাঁচায় সারা জীবন বন্দি করে রাখার ব্যবস্থা করেছি। এবার শুধু শুভ পরিণামের অপেক্ষা। দেখি কে বাছাইয়া লইয়া যায় আমার ময়না পাখিরে। কিছু সময় সুন্দরীদের বন্দি করে রাখতেও মজা আছে। আমার সাথে পাঙ্গা নিয়েছিল, তার জন্য কিছুই বলি নাই, তবে ছেড়ে দেব এমন কথা কখনো বলি নাই। তাসনিয়া ভাবছে,
যাক, অবশেষে আমাদের বাড়িতে তাহলে বিয়ের সানাই বাজবে। আহা কি মজা, আকাশে বাতাসে আমার ভাই বিয়ে বলে কথা। আহা কি মজা, পার্লারে যাব পেতনি সাজ দিতে। ভাইয়ের বিয়ের সময় সাজার খুব শখ পূরণ হবে। এভাবে মনোমালিন্যের মাঝে বেশ কিছুদিন কেটে যায়। এই ঘটনার কিছুদিন পর এক রাতে হঠাৎ করে কেন জানি অনুর প্রচুর পরিমাণে কান্না করতে থাকে। নিজের বাড়িটা তার কাছে জেলখানা মনে হচ্ছিল। যখন নিজের নিরাপত্তার আবাসস্থান বিষাক্ত মনে হয়, তখন নিঃশ্বাস নেওয়ার জন্য হলেও বাড়ির বাহিরে যেতে হয়। আজ অনু নিজের পরিবারের কথা চিন্তা না করে এই মধ্যরাতে চুপচাপ বাড়ির বাহিরে বেরিয়ে আসে। বাড়ির বাহিরে এসে একলা চলতে শুরু করে। মন ভরে প্রকৃতির মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। এমন সুন্দর রাতে পরিবেশ দেখে অনুর আর ইচ্ছে করছে না বাড়িতে ফিরে যেতে। যেহেতু এটা অনুদের এলাকা, তাই সেখানে রাতের বেলাও নিজেকে নিরাপদ মনে করছে অনু। কারণ এখানে সে ছোট থেকে বড় হয়েছে। এখানের মানুষেরা সহ প্রকৃতিও চেনে জানে অনুকে। কিছুটা দূরে এসে একটা ছোট লেকের মতো আছে, সেখানে এসে রাস্তার পাশে ঘাসের মাঝে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে। রাতের অন্ধকার বিশাল আকাশের বুকের মাঝে আলোর সমারোহ নিয়ে অগণিত তারার মেলা বসেছে। অনু চুপচাপ একলা নীরব প্রকৃতির আর্তনাদ কান পেতে শুনছে। হয়তো এই নীরবতা রাতের মায়া নয়তো অন্য কিছু। সে যাই হোক, সেসব নিয়ে আর অনু চিন্তা করছে না। অনু ভাবছে সে কি এই বিয়েটা করে সুখী হতে পারবে। যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেটা তার সাথে ভালোভাবে কথা বলে না। যার হাত সারা জীবনের জন্য সে ধরবে, সে তো এমন ভাব করে সে অনুকে চিনেই না। তাহলে অনুকে বিয়ের পেছনে কি তার অন্য কোনো কারণ আছে? এসব চিন্তার মাঝে বিভোর ছিল অনু। এমন সময় কেউ একজন অনুর কাঁধে হাত রাখে। অনু চমকে ওঠে। এত রাতে কি তাহলে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসে নিজের বিপদ বাঁধিয়ে নিল? ভয়ে ভয়ে পেছনে ঘাড় ঘোরাতেই তাকে আরিয়ান তার পেছনে দাঁড়িয়ে আছে। অনু আরিয়ানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। যাক, ভুল কোনো মানুষের দেখা সে পায়নি রাতে। একজন বিশ্বস্ত মানুষের দেখা সে পেয়েছে। আরিয়ান অনুর সামনে এসে বলে, এভাবে এত রাতে বাড়ির বাহিরে আসাটা তোমার মোটেও উচিত হয়নি। অনু কোনো উত্তর দেয় না, নীরব থাকে। বাড়ির মানুষের সব সিদ্ধান্ত হচ্ছে তোমার মনের মতো হবে এমনটা কিন্তু নয়। তারপরে আমাদের তাদের সিদ্ধান্ত মেনে নিতে হয়। সবসময় তাদের সাথে বিদ্রোহ না করা মোটেও উচিত কাজ না। আচ্ছা, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে তো একবারও আমার সাথে কথা বলার আগ্রহই প্রকাশ করছে না। তাহলে শুধু শুধু আমাকে বিয়ে করার মানেটা কি? আমাকে যে বিয়ের আগে জানা বা বোঝার চেষ্টাই করছে না। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, এটা কি সঠিক চিন্তা? এবার আরিয়ান ধমকের সুরে বলে, দেখো মেয়ে, আমি এসবের উপর পিএইচডি কমপ্লিট করিনি। আমার কোনো রকমের ধারণা নেই। এই বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। হ্যাঁ, আপনি জানেন কি করে? আপনি তো আর মেয়ে মানুষ না যে আপনার ঘাড়ে এমন ভাবে সব চাপিয়ে দিবে। তোমাদের তো বিয়ে নিয়ে ঝামেলা করে, আর আমাদের কত দায়িত্ব তা জানো না বোঝো। একটা ছেলের কাঁধে তার বাবা মা ভাই বোন স্ত্রী আরো অনেকের দায়িত্ব থাকে। তাদের সব চাহিদা পূরণের দায়িত্ব ছেলেদের। এই ধরো তোমার সাথে আমার বিয়ে হলো, তাহলে তোমার দায়িত্ব আমার, তার সাথে আমার পরিবারের। এখন তুমি যদি বিয়ের পর আমাকেও মন থেকে মেনে নিতে না পারো, তাহলে তুমি কি আমার পরিবারের সদস্যদের মন থেকে মেনে নিতে পারবে? তাই ভেবে চিন্তে বিয়ের পিড়িতে বসিও, বুঝলে? জানেন, পরশুদিন আমি ইরাদের সাথে ভার্সিটির ক্যান্টিনে একটু দেখা করতে গিয়েছিলাম। সে আমাকে দেখে এমন ভাব করেছিল যেন সে আমাকে চেনেই না। আমি কথা বলতে চাইলে বলে আমি ভার্সিটির জুনিয়র বেয়াদব মেয়েদের সাথে কথা বলি না। আর তুমি বা কেমন বেহায়ামে সোজা চলে আসছে পরপুরুষের সাথে আলগা পিরিতির গল্প করতে। এবার আপনিই বলুন, সে কিভাবে পারলো এত মানুষগুলোর সামনে আমাকে অপমান করতে? সে কথা বলবে না, নিষেধ করে দিত, কিন্তু সবার সামনে এইভাবে অপমান করার কি ছিল? আর আজ তো সব লিমিট পার হয়ে গেছে। বাবা মা বিকেলে ইরাদের বাড়িতে গিয়েছিল, সেখান থেকে এসে বলেছে শুক্রবার আমার বিয়ে। বাহ, কি দারুণ কথা। আচ্ছা, আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি? কোথাও যাচ্ছি না তো। তাহলে বিয়ের মতো শুভ কাজে এত তাড়াতাড়ি করার কি আছে? আর সব থেকে বড় কথা, আমি কুমারী মেয়ে, আমার বিবাহের জন্য মতামত দেওয়ার অধিকার আছে। কিন্তু এই সমাজে মতামত নেওয়ার প্রয়োজন হয় না, তাদের মতামত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। এই বিয়েটা সুন্দরভাবে হতে পারতো। বিয়ের কথা শুনে বাড়ির মানুষেরা পর হয়ে গেছে। আমার সাথে 5 মিনিট কথা বলার মতো সময় নেই তাদের। আচ্ছা, অনেক অভিযোগ করেছ, এবার বাড়ি ফিরে যাও। হয়তো বাড়ির কেউ জানতে পারলে তোমার জন্য খুব খারাপ হয়ে যাবে। যে মেয়ের বিয়ে, সে মেয়ে মাঝরাতে বাড়ির বাইরে ছিল। জানি তো আমাদের সমাজের মানুষরা কেমন। আমার বাড়ির মানুষ জানে না আমি বাইরে। তাহলে আপনি জানলেন কি করে আমি এখানে এসেছি?
সন্ধ্যার দিকে আবির ফোন দিয়ে তোমার বিয়ের খবরটা আমাকে দিয়েছিল। আমি তখনই বুঝতে পারি তোমার মনটা ভালো নেই, আর তুমি যে পাগল তাতে উল্টাপাল্টা কাজ শিওর করবা। আর কেন জানি রাতে ঘুম আসছিল না, তাই তোমাদের এলাকাতে চলে আসে। আর আসার পথে দেখেছি তোমাকে এদিকে আসতে, তাই চুপচাপ তোমার পেছনে চলে আসছে। মাঝরাতে একটা মানসিক রোগীকে তো আর একলা ছাড়তে পারি না। আপনাকে যখনই একটু ভালো মনে করি তখনই আপনি এমন ফালতু কথা বলেন যার কোনো মানেই হয় না। আসলে আপনি কোনোদিনও ভালো হবার মানুষই না, যত সব। এই তো দেখেছ, মানুষের উপকার করতে নেই, এত সময় ধরে উপদেশ দিলাম, তার কোনো মূল্যই নেই। রাখেন তো আপনার সস্তার উপদেশ, আমার এসবের কোনো দরকার নেই। আরিয়ানও কোনো কিছু না ভেবে অনুর পেছনে পেছনে যেতে থাকে। অনু বাড়ির ভেতরে প্রবেশ করার পর আরিয়ান নিজের বাড়িতে ফিরে যায়। তবে অনু আরিয়ানকে এত রাতে অনুদের বাড়িতে যাওয়ার সময় কেউ একজন দেখে। অনুর বাড়ি কেউ বুঝতে পারে না অনু রাতে বাহিরে গিয়েছিল। পরের দিন সকালে আবির বাড়ির বাহিরে যেতেই তাকে তাদের বাড়ির সামনের প্রতিবেশী আন্টি বলে, দেখো আবির, তোমার বোনের শুনলাম সামনে বিয়ে, তা এই বিয়েতে তোমার বোনের মতামত আছে তো? জি হ্যাঁ, কিন্তু কেন বলেন তো আন্টি? না মানে বিয়ের আগে পরপুরুষের সাথে মাঝরাতে ঘোরাঘুরি করাটা একদম ভালো দেখায় না। আন্টি, আপনার কথা ঠিক বুঝলাম না। কাল রাতে নামাজ পড়তে উঠে একটু বারান্দাতে এসেছিলাম, তখন দেখলাম তোমার বন্ধু অনুকে বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে। তা তোমরা যতই ওই ছেলেটাকে বিশ্বাস করো না কেন, এত বেশি বিশ্বাস করা কিন্তু মোটেও উচিত না। মনে রাখবে, আগুন ঘি পাশাপাশি রাখতে নেই। তাছাড়া তোমার বোন তুমি ভালো বুঝবে, তবে আমার বলার দরকার ছিল, তাই আমি সাবধান করে দিলাম। পরে দেখো খারাপ কিছু হলে তখন আবার বলো না আগে থাকতে কেউ সাহায্য দান করে নাই। আন্টি, জানি না কাল রাত থেকে আরিয়ান আর অনু একসাথে ছিল কিনা, তবে আপনি ওদের সম্পর্ক নিয়ে অযথা বেশি চিন্তা করছেন। ওদের মাঝে তেমন কোনো সম্পর্ক নেই। অনু আর আরিয়ান তো তেল আর পানি, যাদের কখনো মিল বা এমন সম্পর্ক সম্ভব না। আজকালকে ছেলে মেয়েদের ভালো উপদেশ দিতে নাই, তাদের কিছু বলাটাই বৃথা। থাকো তুমি তোমার অন্ধবিশ্বাস নিয়ে। যখন কোনো দুর্ঘটনা ঘটবে তখন আমরাই দর্শকের সারিতে থাকবো, বুঝলে? আবির ওই আন্টির কথা খুব একটা গায়ে মাখে না, কারণ সে জানে অনু আরিয়ানের মাঝে এমন কোনো কিছুই নেই যা ওইসব কিছু ইঙ্গিত করবে। আর কাল রাতে যদি আরিয়ান এখানে এসে থাকে তাহলে সেই কথা তাকে নিজে থেকেই বলবে। আবির সব কথা বাদ দিয়ে বোনের বিয়ের বাজার করতে চলে যায়। অনু আর ইরাদের বিয়েটা খুব সিম্পল ভাবে হবে, তাতে কি মেয়ের বাড়ির মানুষেরা সিম্পল বিয়ের আয়োজনেও কোনো কমতি রাখতে চাইছে না, তাই তারা তাদের মতো চেষ্টা করছে। এদিকে ইরাদ বাড়িতে নাক ডেকে ঘুম দিচ্ছে। এমন সময় তাসনিয়া সেখানে এসে ইরাদকে বলে, ভাইরে, তোর হবু বউ ওনের হাত ধরে পালিয়ে গেছে। বোনের মুখে এমন কথা শুনে ইরাদ ধরফড়িয়ে ঘুম থেকে জেগে ওঠে। কার সাথে পালিয়ে গেছে? আবার কার সাথে? তোমার ওই কুম্ভকর্ণের ঘুমের সাথে। দেখ তাসনিয়া, আমার সব ফালতু কথা মোটেও পছন্দ না। অনুকে নেক্সট টাইম একদম এমন ফালতু কথা মজার ছলে বলবি না। তাসনিয়া কান ধরে বলে, আচ্ছা, নেক্সট টাইম এমন কথা আর বলবো না। এখন তাড়াতাড়ি রেডি হয়ে এসো, মা তোমাকে নিচে ডাকছে। ইরাদ রেডি হয়ে নিচে আসলে ওর মা একটা বিয়ের কার্ড হাতে ধরিয়ে দিয়ে বলে, এই কার্ডে সঠিক ঠিকানা দেওয়া আছে, কার্ডটা যেন সঠিক স্থানে পৌঁছে যায়, কারণ এটা সঠিক স্থানে যাওয়াটা খুব দরকার। ইরাদ কার্ডটা হাতে নিয়ে বাড়ির বাহিরে চলে আসে। বাহিরে আসার পর তার বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়, আর রাস্তার মাঝে কার্ডটা ফেলে দেয়। বলে, দূর, এসব কার্ড সঠিক স্থানে না গেলে সমস্যা হবে না। মায়ের আর কাজ কাম নেই, অযথা টাকাগুলো এসব কার্ডের পেছনে নষ্ট করছে। ইরাদের বন্ধুদের মধ্যে একজন বলে, দোস্ত, কিছুদিন পর বিয়ে করে তো সারা জীবনের জন্য বউয়ের স্বামী হয়ে যাবি, তখন তো আর আমাদের জন্য তোর কাছে একটুও সময় থাকবে না। আরে দূর, ওইসব বিলাই মার্কা স্বামী আমি হব না। বিয়ের পর বউ থাকবে বাড়ির কামের মেয়ে হয়ে, আর আমি থাকবো নবাবজাদা হয়ে। তাই আমাকে নিয়ে তোদের এত চিন্তা করার দরকার নেই। এদিকে অনু নিজের রুমের মাঝে পায়চারি করতে শুরু করেছে। তা দেখে স্নেহা বলে, আপু তোমার সমস্যা কি? এভাবে রুমের মধ্যে পায়চারি করছো কেন? অনু স্নেহার হাত দুটো ধরে বলে, আচ্ছা, তুই আমার নিজের আপন বোন, তাই তো? কোনো সন্দেহ আছে এই বিষয়ে? আচ্ছা, তুই আমাকে একটু সাহায্য করতে পারবি? বলবো। কি সাহায্য লাগবে বলো।
আমি ওই ইরাতকে বিয়ে করতে চাই না। প্লিজ আমাকে এই বিয়েটা ভাঙতে সাহায্য কর। নেহা বিছানার উপর ধপাত করে শুয়ে পড়ে বলে, আর কোনো কাজ ছিল না? শেষ পর্যন্ত বিয়ের মতো পবিত্র সম্পর্ক আমাকে ভাঙতে বলছো? ওই ডাইনি বুড়ি, ওই ব্যাটারে কি আমি বিয়ে করেছি যে তুই পবিত্র সম্পর্ক বলছিস? বিয়েটা সবেমাত্র ঠিক হয়েছে, এখনো বিয়েটা হয়নি। প্রতিদিন মানুষের এমন কত বিয়ে ঠিকঠাক, তারপর সেই বিয়েগুলো ভেঙে যায়। আমার এই বিয়েটাও না হয় সেই লিস্টে পড়বে। ওসব বিয়ে ভাঙার জন্য কোনো না কোনো কারণ দায়ী থাকে। তুমিও ইরাত ভাইয়ের সামনে এমন কোনো কারণ এনে দাও যাতে তারা বিয়েটা ভেঙে দেয়। সিম্পল। আচ্ছা, বিয়ে করার জন্য কি কারণ দেব? এই বড় বোনকে, আমি না তুমি। যেহেতু তুমি আমার বড় বোন, তাই নিজের বিয়ে ভাঙার কারণও তুমি নিজেই বাহির করো। আমি তো চললাম হাওয়া খাইতে। বাই। অনু এবার পড়েছে বিপদে। সে আর যাকে ইচ্ছে বিয়ে করতে রাজি আছে, তবে ওই ইরাতকে নয়। এখন সে কি এমন গল্প শোনাবে সবাইকে যাতে তার কথা বিশ্বাস করে ইরাদের পরিবার বিয়েটা ভেঙে দেয়? অনু ভাবছে সমস্যা নেই, এমন একটা গল্প বানিয়ে সবার সামনে উপস্থাপন করব, কেউ অবিশ্বাস করতেই পারবে না। অনু আরিয়ানকে কল দিয়ে বলে, আমি আমার বিয়েটা ভাঙার রাস্তা পেয়ে গেছি। এবার দেখবেন আমি পাগলি মানসিক রোগী না। তুমি যে মানসিক রোগী না সে প্রমাণ দিতে শুধুমাত্র বিয়েটা ভাঙবে? অযথা একটা সুন্দর সম্পর্ক ভাঙার দরকার কি? দূর, আপনার কাছে কিছু বলাটাই বৃথা। উৎসাহ তো দিতে পারবেন না, তাই না? তাই অযথা বাড়তি জ্ঞান দেওয়া দরকার নেই। আসলে তোমার মাথায় সমস্যা আছে। অনু রেগে ফোনের লাইনটা কেটে দেয়, তারপর বলে, আমি যে কি কি করতে পারি তা এবার সবাইকে বুঝিয়ে দিব। চুপচাপ থাকি দেখে তো আমাকে পানিতে ভাসিয়ে দিতে পারেন না সবাই। নেহা রাজের সামনে দাঁড়িয়ে মুচকি হাসি দিচ্ছে। রাজ নেহাকে দেখে জিজ্ঞাসা করে, তা হঠাৎ তুমি এইখানে আসলি কেন? আমাদের বাড়ির জামাইয়ের স্থানে বসাবো তোমাকে, তাই। ফাইজলামি নাকি? পেছন থেকে অনু এসে বলে, মোটেই না, আমার সাথে আমার বাড়িতে যাবে। সেখানে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলবা তুমি আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করতে চাইছো। ওই মেয়ে তোমার মাথা ঠিক আছে তো? অন্য কেউ জোটে নাই পলির পাঠা বানানোর জন্য? আমাকে যাইতাম না তোমার সাথে তোমার বাড়িতে মিথ্যা নাটক করতে? আমি জানি না, আমার লগে আমার বাড়িতে গিয়ে যদি মিথ্যা নাটক না করো তোমার খবর আছে। দেখো অনু, পাগলামো করবা না। সব সময় তোমার পাগলামো ভালো লাগে না। যাও তো এখান থেকে, অন্য কাউরে নিয়ে যাও তোমার পাগলামিতে শামিল করতে। আরে ভাই, অন্য কেউ যদি জুটতো তাহলে আপনার কাছে জীবনও আসতাম না। তোমার ভাইয়ের কলিজার টুকরো বন্ধু আছে না, তারে ফাঁসিয়ে বিয়েটা ভাঙতে পারো তো? আরে বলতে কি কয়? আমি এই গাঁজাখুরি গল্প আরিয়ান ভাইকে নিয়ে বললাম আর তারা চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবে, তাই না? আমি মরে গেলেও বাড়ির মানুষেরা কিছুতে বিশ্বাস করবে না। হ্যাঁ, আরিয়ানের কথা বললে বিশ্বাস করবে না, আর আমি গেলে কাজ হবে। কি দারুণ কথা। তুমি প্রেমিক পুরুষ, তোমারে লগে নিয়ে গেলে সবাই বিশ্বাস করবে। তোমাকে সাহায্য করে আমার কি লাভ? অনু 24টা দাঁত কেলিয়ে বলে, তুমি যে আমার ছোট বোন স্নেহার পিছনে লাইন মারো সে কথা কিন্তু আমি জানি। অনেক প্রমাণও আছে আমার কাছে। এখন তুমি যদি আমাকে সাহায্য না করো সমস্যা নেই, আমি সেই সমস্ত প্রমাণ নিয়ে তোমার নামে ভাইয়া আর আরিয়ানের কাছে বিচার দিব। এরপর তুমি চিন্তা ভাবনা করে আমাকে বলো, কেমন? রাজ স্নেহার দিকে বাঁকা চোখে তাকিয়ে থাকে। স্নেহা মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। স্নেহার দিকে এভাবে তাকিয়ে লাভ নেই, সে নিজেও জানে না আমি কেমনে এসব জানি। তোমার লজ্জা করে না আমার ছোট মাসুম বোনের সাথে প্রেম করতে আসছো? রাজ বাধ্য ছেলের মতো বলে, আমি তোমার সাথে তোমার বাড়ির মানুষের সামনে যেতে রাজি আছি। অনু রাজকে সাথে করে সোজা ইরাদের কাছে যায়। তোমার বাড়িতে না গিয়ে ইরাদের কাছে কেন আসছো? ইরাদকে সবটা বলার পর যদি নিজে বিয়েটা ভেঙে দেয় তাহলে তো আর বাড়িতে কিচ্ছু না জানালেও চলবে। বাহ, তোমার মাথায় কত শয়তানি বুদ্ধি। অনু ইরাদের সামনে রাজের হাত ধরে দাঁড়িয়ে বলে, মিস্টার ইরাদ, এই যে দেখুন আমার সাথে করে কাকে আনছি। রাজকে সাথে করে এনে এত ডাক ডোল পিটানোর কি আছে? অনু 40টা দাঁত বাহির করে বলে, রাজের আরেকটা পরিচয় আছে। কি? আমি রাজকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি প্লিজ এই বিয়েটা ভেঙে দিন, নয়তো আমাকে বাধ্য হয়ে রাজের সাথে পালিয়ে যেতে হবে। যাবে তো যাও, মানা করছে কে? আমি কি তোমাদের দরে বেঁধে রাখছি? আর বিয়ে ভাঙার কথা আমাকে বলে লাভ নেই। আমি বিয়েটা ভাঙবো না, তোমার দরকার তুমি ভেঙে দাও বিয়েটা। আমি রাজকে ভালোবাসি এটা জানার পরও আপনি বিয়েটা ভাঙবেন না? মুঠো না।
বিয়ের আগে সুন্দরী মেয়েরা এমন 5-10টা প্রেম ভালোবাসা করতেই পারে। সেসব বাজ বিচার করতে গেলে শেষত বিয়ের জন্য সিঙ্গেল ভালো মেয়ে পাওয়া যাবে না। কি খারাপ মানুষ, ভাবা যায় হবু বউ প্রেমিক সাথে করে আনছে, তবু সেই মেয়েকে বিয়ে করতে হবে, যত সব ফালতু মানুষ। বলে সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে। বাড়ির ভেতর প্রবেশ করার সময় রাজ বলে, ইরাজ যেখানে বিয়েটা ভাঙতে রাজি হলো না, সেখানে তোমার বাড়ির মানুষেরা কি মানবে তোমার আমার এই কাহিনী? আমার বাড়ির মানুষদের ব্যাপার আমি বুঝবো, আপনি চুপচাপ থাকুন। রাজকে সাথে করে বাড়ির ভেতর প্রবেশ করার পর স্নেহা বাড়ির সবাইকে ডাক দিয়ে বাড়ির ড্রয়িং রুমে আসতে বলে। সবাই আসার পর অনু মাথা নিচু করে বলে, বাবা আমি ইরাদকে বিয়ে করতে পারবো না। বিয়েটা কি ফাজলামি মনে হচ্ছে তোমার, যে তুমি বিয়ের দিন তারিখ ঠিক হবার পর না করতে বলছো? বাবা আমি রাজকে পছন্দ করি, রাজও আমাকে পছন্দ করে। আমরা ভেবেছিলাম লেখাপড়া কমপ্লিট হওয়ার পর, নিজেরা সেটেল হওয়ার পর আমাদের সম্পর্কে তোমাদের জানাবো, কিন্তু হঠাৎ করে যে এইভাবে হুট করে আমার বিয়ের ডেট ফিক্সড হয়ে যাবে তা বুঝতে পারিনি। রাজকে পছন্দ করো সে কথা আমাদের সামনে দাঁড়িয়ে বলতে তোমার লজ্জা করছে না? তুমি এতটা নির্লজ্জ হয়ে গেছে ভাবতেই পারছি না। এটা নাকি আমার মেয়ে, ভাবতেই লজ্জায় মাথা কাটা যাবার উপক্রম। বাবা আমার মোটেই ওনার কথা বিশ্বাস হচ্ছে না। রাজকে পছন্দ করে এমনটা হতেই পারে না। রাজের সাথে অনুর সম্পর্ক তো দা কুমড়ার মতো, তাহলে সেখানে পছন্দ করার তো কোনো কথা আসতেই পারে না। আরো 15-16টা বন্ধু বানিয়ে বাড়িতে নিয়ে আসো। আজ বড় বোন এমন কথা বলার সাহস করেছে, কাল ছোট মেয়ে আরেকটা ছেলের হাত ধরে চলে যাবে। স্নেহা বাবার মুখে এমন কথা শুনে বলে, বাবা আমি এমন কাজ কখনো করব না। ভূতের মুখে রামের নাম শুনে অনু রুকুচকে স্নেহা আর রাজের দিকে তাকিয়ে থাকে। এরপর অনুর বাবা অনুর গালে থাপ্পড় দিয়ে ওর হাত ধরে রুমে নিয়ে গিয়ে বন্ধ করে রাখে আর বলে, এই রুমে বন্দি থাকবে যতদিন না বিয়ে হয়। শ্বশুর বাড়িতে যাচ্ছ, ওই রাজের সাথে তো কোনোদিনও তোমার বিয়ে আমি নিব না। আর এসব প্রেমের ভূত মাথা থেকে জেরে ফেলে ইরাদকে স্বামী রূপে গ্রহণ করার মন মানসিকতা তৈরি করে নাও। নিচে এসে রাজকে অপমান করে বাড়ির বাহির করে দেয়। আবির পুরো ঘটনাতে অবাক হয়ে আছে। হঠাৎ করে আত্মসম্মানী বোনটা একই বাচ্চামি করে বসলো। নিজের সম্মান এভাবে সবার সামনে নষ্ট করে দিতে পারলো। অনুর বাবা বাড়ির সবাইকে বলে, কেউ অনুর সাথে আলগা আলাপ করতে যাবে না। আর স্নেহার রুম আজ থেকে আলাদা। আমি চাই না অনুর সাথে থেকে স্নেহা এমন কোনো কাজ করুক। আর হ্যাঁ, অনুর এই পাগরামের কথা যেন এই বাড়ির 4 দেওয়ালের বাহিরে না যায়। বুঝতে পারলে সবাই? সবাই সম্মতি প্রকাশ করে। এদিকে বেচারা রাজ অনুর জন্য অযথা অপমানিত হলো। তবুও তো বেচারি অনু নিজের বিয়েটা ভাঙতে পারলো না। আসলে সে কি আর করবে, কপালে আছে ইরাজ, চাইলে কি আর রাজকে পেতে পারে? ভাগ্যের ওপর কারো জোর চলে না। আজ অনুর বিয়ে, অনু বউয়ের সাজে নিজেকে সজ্জিত করতে, এটা ভাবাটা আপনাদের ভুল হবে। অনু বউয়ের সাজে নিজেকে সাজাবে না বলেই জিদ ধরে, তবে পরিবারের চাপের সামনে নিজের জিদ বজায় রাখতে পারে না। লাল টকটকে বিয়ের বেনারসি শাড়িটা শুধু কোনো রকম পরে, না আছে বিয়ের কোনো সাজ, না আছে গায়ে কোনো গয়নাগাটি। কোনো চোখে জল গড়িয়ে পুরো মুখটা কালো হয়ে আছে। নেহা নিজের বোনের এমন অবস্থা দেখে অনেক কষ্ট পাচ্ছে। নেহা আরিয়ানের কাছে গিয়ে বলে, ভাই একটা কথা বলবেন তো, সবসময় মেয়েদের জোর করে কেন বিয়ে দেওয়া হয়? আরিয়ান নীরবতা পালন করে। অনুর বিয়ে, তাই ওদের বাড়িতে কাছের অনেক আত্মীয়রা এসছে। এদিকে বিয়ে বাড়িতে নানা রকম কাজের সবাই ব্যস্ত। এদিকে আজ আরিয়ানের সামনে তার প্রাক্তন প্রেমিকা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আরিয়ান একজনকে খুব পরিমাণে ভালোবাসত। তার সাথে পারিবারিকভাবে বিয়েটাও ঠিক হয়েছিল। সে বিয়ের কথা তার বন্ধু মহলের কেউ জানে না, কারণ তখন আরিয়ান আর আনিসার বয়স কম ছিল। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই মেয়েটা তার সামনেই দাঁড়িয়ে আছে। 5 বছর আগে অনু যে মেয়েটার বিয়ে ভাঙতে সাহায্য করেছিল, সেই মেয়েটা আনিসা। আনিসা অনুর চাচাতো বোনের মামাতো বোন। সেই সূত্রে ওদের সম্পর্কটা অনেক ভালো। তবে সেদিন আনিসা আরিয়ানের ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছিল। তার জন্য আরিয়ান কখনো কিন্তু আনিসার কাছে প্রতিশোধ নিতে যায়নি। আরিয়ান বিশ্বাস করে ভালোবাসার মানে সম্মান করা। ভালোবাসার মানুষটা দূরে থাকলেও তাকে দূর থেকে ভালোবাসা যায়। নেহা আরিয়ানকে দেখিয়ে বলে, আনিস আপু, উনি হচ্ছেন আমার হিরো, আরিয়ান ভাইয়া।
কেমন আছেন আরিয়ান ভাইয়া? আনিসার মুখে ভাইয়া ডাক শুনে আরিয়ানের কলিজার মাঝে ব্যথায় মোচড় দিয়ে ওঠে। বুকের মাঝে চাপা কষ্ট আর সহ্য হচ্ছিল না। আরিয়ান বহু কষ্টে ঠোঁটের কোনায় মলিন হাসি রেখাইকে বলে, আলহামদুলিল্লাহ আপু, আপনি? জি ভালো। সারা বছর অনু আর স্নেহার মুখে আপনার নামে নানা রকম কথা শুনেছি। আজ আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আরিয়ান চুপচাপ। স্নেহা ওদের দুজনকে কথা বলতে দিয়ে সেখান থেকে চলে যায়। আনিসা হঠাৎ করে আরিয়ানকে বলে, এখনো ভালোবাসো আমাকে? তোমার কি মনে হয়? আমার মনের খোঁজ খবর তোমার না জানলেও চলবে। যে প্রশ্ন করেছি তার উত্তর দাও। যদি বলি হ্যাঁ এখনো ভালোবাসি, তাহলে কি করবে? ফুলের মালা পরিয়ে তোমাকে জীবনেও গ্রহণ করব না, তাই তুমি ভালোবাসলেও আমার কিচ্ছু না। আরিয়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তুমি আমার প্রাক্তন, আর আমি প্রাক্তনকে কখনো বর্তমান বানাবো না। আমার ভবিষ্যৎ হবে অন্য কেউ। তুমি সে হবার যোগ্যতা রাখো না, কারণ যে কারো ভালোবাসাকে সম্মান করতে জানে না তাকে জীবনে দ্বিতীয়বার ফিরে আনার ভুল করবো না। আনিসা কিছু বলবে তখন আরিয়ান এক্সকিউজ মি বলে সেখান থেকে চলে যায়। এদিকে আনিসা রেগে মেগে অনুর কাছে চলে যায়। অনু আনিসা আপুকে জড়িয়ে ধরে চুপচাপ বসে থাকে। আনিসা তখন নিজে থেকে বলে, আরিয়ান 5 বছর আগেও ভালোবাসার মানেই জানতো না, এখনো জানে না। তুমি ভালোবাসার মানে জানো তো আপু? মানে কি বলতে চাইছিস তুই? আজকে আমার বিয়ে। হ্যাঁ তো কি হয়েছে? প্রতিটা মেয়ে বিয়ে করে পরের বাড়িতে চলে যাবে, এটা স্বাভাবিক। এটা তো কান্নাকাটির নাটকের কি আছে? এবার অনু একটু রেগে গিয়ে বলে, বাহ কি দারুণ, তোমার মুখে এমন কথা মানায় না বুঝলে। 5 বছর আগে যদি আমি সেই দিন তোমার হয়ে আরিয়ান ভাইয়ের সাথে কথা না বলতাম, তাহলে এতদিনে 10 বাচ্চাদের মা হয়ে যেতে। সেই দিন তোমাকে সাহায্য দান করাটাই আমার বড় বোকামি ছিল। আরিয়ান ভাইয়া ঠিকই বলে, সেদিন যদি তার বিয়েটা হয়ে যেত তাহলে ভালো হতো। 5 বছর আগে ভাইটাকে কষ্ট দিয়েছি বলে আজ নিজেই কষ্ট পাচ্ছি। হ্যাঁ, মানুষেরও সঠিক কথা বলে, সবাই মানুষকে সবকিছু সুদে আসলে ফিরিয়ে দেয়। সেই দিন করা ভুলের মাসুল আজ আমাকে দিতে হচ্ছে। আনিসা অনুকে কিছু বলতে যাবে তখন আবির এসে বলে, আনিশা তাড়াতাড়ি নিচে অনুকে রেডি করে নিয়ে আসো। নিচে বরযাত্রী চলে এসেছে। একটু পর কাজী সাহেব বিয়ের কাজ শুরু করবে বলে চলে যায়। আনিসা অনুকে সাজাতে এগিয়ে যায়। তখন অনু আনিসাকে থামিয়ে দিয়ে বলে, প্লিজ আমাকে রংচং মাখিয়ে মডেল সাজাতে আসবেন না। এরপরে আলমারি থেকে একটা ক্রিম কালারের মাঝে গোল্ডেন সুতার কাজ করা শাড়ি বাহির করে লাল বেনারসিটা খুলে ফেলে। ক্রিম কালারের শাড়িটা পরে নেয়। বিয়ের দিন এমন শাড়ি না পরে সাদা শাড়ি পরলেই পারতে। অনু কোনো কথার উত্তর না দিয়ে একটা গোল্ডেন কালারের হিজাব পরে। আরিয়ান অনুকে বধূর সাজে দেখার জন্য ও রুমে আসে। সেখানে এসে অনুর এমন সাজ দেখে একটু অবাক হয়। এত হাসি খুশিতে থাকা মেয়েটার চেহারায় আজ বিষণ্ণতার ছাপ। সেখানে যে আনিসা আছে সেদিকে কোনো খেয়াল নেই আরিয়ানের। আরিয়ান অনুর সামনে গিয়ে বলে, সারা জীবন খুশিতে থাকবে, বুঝলে? অনু কেন জানি আজকে হঠাৎ করে আরিয়ানকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অনুর এমন কাজে আরিয়ান হতচকিত হয়ে যায়। অনু নিজে আরিয়ানকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে এসে বলে, আপনার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য মাফ করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, যাতে এই বিয়েতে আর কিছু পাই বা না পাই, মনে একটু শান্তি যেন পাই, বাবা মার সম্মান যেন সব সময় রাখতে পারি। আরিয়ান কিছু বলতে গিয়েও বলতে পারে না, খুব ইমোশনাল হয়ে যায়। এই তো সেদিনের কথা। আনিসার সাথে বিয়েটা ভেঙে যাবার পর থেকে অনুর সাথে ফাজলামি করে এতগুলো বছর পার হয়ে গেছে। মেয়েটাকে কতই না জ্বালিয়েছিল। একটু যদি শান্তিতে থাকতে দিত। আজ মনে হচ্ছে কেউ কলিজাটা দূরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, অনু আরিয়ানের হাসির কারণ ছিল, মন ভালো করার মেডিসিন ছিল। তবে সব মেডিসিন সারা জীবন কাজ করবে এমন তো নয়। আরিয়ান ইমোশনাল হয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। এদিকে অনুকে নিচে বিয়ের আসরে নিয়ে আসে তাসনিয়া, স্নেহা, আনিসা, মৌ, এরা সবাই মিলে। বউয়ের এমন সাজ দেখে অনেকে রেগেমেগে আগুন। কেউ কেউ তো কটু কথা বলেই দেয় অনুর সামনে। তাতে অনুর কোনো ভ্রুক্ষেপ নেই। সে চুপচাপ গিয়ে বউয়ের আসনে বসে পড়ে। ইরাদ অনুকে এমন সাজে দেখে একটু রেগে যায়। তারপর মনে মনে বলে, বিধবা সাজবার খুব শখ না? বিয়ে করে আমার সাথে চলে, তারপর সারা জীবনের মতো এমন সাজের শিক্ষা দিয়ে দেব। এখানে কিছু বলবো না ময়না পাখি। আবার অনু আর ইরাদের বিবাহের সবকিছু রেডি। কাজী সাহেব বিবাহের কাজ শুরু করে দেয়। ঠিক সেই সময় আনিসা অনুকে বলে,
অনু, তুই সত্যি বিয়েটা করে নিচ্ছিস? এছাড়া উপায় নেই তো আপু। এমন সময় আনিসা সে বিয়ের আসরে বমি বমি ভাব নিয়ে সবার সামনে থেকে চলে যায়। সবাই ভাবে বিয়ের বাড়ির উল্টাপাল্টা কিছু খেয়েছে হয়তো। আনিসা বাথরুম থেকে এসে ইরাদের সামনে গিয়ে বাংলা সিনেমা নায়িকাদের মতো বলে ওঠে, ওগো, তুমি আমাকে রেখে অনুকে কেন বিয়ে করতে চাইছো? তাহলে আমাদের অনাগত বাচ্চাদের কি হবে? আমি যে তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসি। তুমি আমার বোনকে আমার সতীন করে আনবে? এ হতে পারে না, আমি মানি না, মানবো না। ইরাদ সেখানে দাঁড়িয়ে বলে, বিয়ের আসরে ফাজলামো হচ্ছে? আমি তো আপনাকে চিনি না। মেয়ে মানুষ হয়ে নিজের চরিত্রের উপর দাগ লাগাতে একটু বাচ্ছে না আপনার? ধুর মিয়া, আপনার বাধে না তো, আমার বাঁধবে কেন? মানে? অনুর মত নেই আপনাকে বিয়ে করাতে, সেখানে আপনি তাকে জোর করে কেন বিয়ে করতে আসছেন? বিয়ের আগে মেয়েরা এমন কথা অনেক বলে, বিয়ের পর সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আরিয়ান অনুর পাশে বসে বলে, আনিসা আপু পুরো ড্রামা কুইন, যে কোনো পরিস্থিতি খারাপ করতে খুব ভালো পারে। অনু এখন এসব দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আবির আনিসার ব্যবহারের জন্য সবার কাছে মাপ চাইতে থাকে। তখন আনিসা বলে, আজব তো ভাইয়া, ভুল আমি করেছি, মাফও আমি চাইবো। বিয়ের আসরে যদি একটু মজা না করি তাহলে মজা করব কবে? তোর জ্ঞান বুদ্ধি কবে হবে রে? ছোট বোনের বরের সাথে কেউ এমন ফালতু ফাজলামি করে বল? আনিসা কিছু বলতে যাবে তখন ইরাদ তাকে থামিয়ে বলে, কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করেন তো। আমি আজই বউ নিয়ে বাড়িতে যাব, যে যাই বলুক না কেন। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করবে তখন ইরাদের চাচা চাচিমা বলে, এই ছেলেটাকে কোথায় যেন দেখেছি। আরে ইরাদ, ওই মেয়েটা তো বিবাহিত। কোন মেয়েটা? ইরাদের চাচা অনুর সামনে গিয়ে বলে, লজ্জা করছে না? নিজের স্বামীকে সামনে রেখে আরেকজনকে স্বামী রূপে গ্রহণ করতে চাইছো? তুমি বা কেমন স্বামী নিজে বসে থেকে স্ত্রীর বিয়ে দিচ্ছ পরপুরুষের সাথে? দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। অনু আমার বউ না, আমার বন্ধুর ছোট বোন। ও তাই, মাঝরাতে বন্ধুর বোনকে নিয়ে রাস্তায় কেন যাও? কোন বাড়ির মানুষেরা তাদের মেয়েকে অন্য ছেলের সাথে মাঝরাতে ঘোরাঘুরি করতে যেতে দেয়? 100% শিওর তোমরা পালিয়ে বিয়ে করছো দেখে মাঝরাতে এত ঘোরাঘুরি করো। ইরাদের চাচির সাথে তাল মিলিয়ে অনুদের প্রতিবেশী আন্টি অনুর নামে খারাপ কথা বলতে শুরু করে দেয়। হ্যাঁ আপা ঠিক কথা বলেছেন, বিয়ের কিছুদিন আগেও ওই ছেলে আর মেয়ে সারা রাত বাইরে ছিল। বোঝেন তাহলে ওই বয়সী ছেলে মেয়ে সারা রাত বাইরে কি করতে পারে? জানি এসব কথা একটু বললেই পুরোটাই বুঝতে পারছেন। ইরাদ বিবাহ আসর থেকে অনুর সামনে এসে দাঁড়িয়ে বলে, ওনারা যা বলছে সবকিছু কি সত্যি? আমার বোন এমন না, ওনাদের কোথাও ভুল হচ্ছে। যদি বলি ওনারা যা বলছে সত্যি, তাহলে কি করবেন? ইরাদ আবিরের সামনে দাঁড়িয়ে বলে, আবির, তোর বোনের চরিত্রের সমস্যা আছে। একদিকে রাজের সাথে প্রেম, আরিয়ানের সাথে রাত বিলাস, আর আমাকে আসছে বিয়ে করতে। এমন চরিত্রের মেয়েকে তো আমি কেন, কোনো ছেলেই জীবনে নিজের বাড়ির বউ করবে না। আপনার মতো ফালতু লোকের দরকার এই অনুর নেই, যে রাস্তার মানুষের কথা শুনে অন্যকে দোষী বলে। আপনি কি রিজেক্ট করবেন? আমি আপনাকে রিজেক্ট করছি, করব না আপনাকে বিয়ে। ইরাদ তার পরিবারের সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। ইরাদের পরিবার চলে যাবার পর অনুর বাবা আবিরের গালে থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, ঘরে দুটা যুবতী বোন থাকতে সেই ভাইয়ের ছেলে বন্ধুদের বাড়ি থেকে দূরে রাখতে হয়। আজ তোর এসব বন্ধুদের জন্য আমার মান সম্মান সব রাস্তায় ধুলোয় মিশে গেল। বাবা শোনো, আরিয়ান অনেক ভালো ছেলে। অনুকে আরিয়ান কখনো খারাপ দৃষ্টিতে দেখে নাই। সমাজের এই মানুষদের চোখের দৃষ্টিতে সমস্যা, তারা সব ভালো সম্পর্কগুলোকে খারাপভাবে দেখে। আমি জানি না, আজকে এক্ষুনি তুই ভালো ছেলে কোথায় পাবি নিয়ে আয়। অনুর মতো আপদকে আজ বিয়ে দিয়ে আমি আমার বাড়ি থেকে বিদায় হব। আমি কোনো ডাস্টবিনের নোংরা নই যে আমাকে আজই বিয়ে করতে না পারলে গন্ধ বাইর হবে। তোর মতো বেয়াদব মেয়েকে ঘরে রাখার কোনো মানেও হয় না। আবির, ছেলে খোঁজ। কোনো ফকিরের সাথে দরকার হলে তোর বোনের বিয়ে দিয়ে দেব, তাও বিয়ে দিবই। আমি বিয়ে করব না, অযথা জোর করে লাভ নেই। অনুর গালে থাপ্পড় দিয়ে ওর বাবা বাড়ির বাহিরে বের করে দিয়ে বলে, তোর মতো বেয়াদব মেয়ের কোনো স্থান আমার বাড়িতে নেই। তোর জন্য রাস্তা সঠিক স্থান বলে বাড়ির দরজা বন্ধ করে দেয়।
আরিয়ান অসহায়ের মতো আবিরের দিকে তাকিয়ে আছে। আবির আরিয়ানকে কিছু বলতে চেয়েও পারছে না। আরিয়ান অনুর বাবাকে রিকোয়েস্ট করে বলে, আঙ্কেল প্লিজ, এমন রাগের মাথায় অনুকে বাড়ির বাইরে করে দিবেন না। আপনার মেয়ে আপনার বাড়ির সম্মান, এইভাবে সে সমান রাস্তায় ছুড়ে ফেলে দিবেন না। অনুর বাবা আরিয়ানের কোনো কথা শুনতে রাজি না। তার এক কথা, কাল সে বাড়ির বাহিরে গেলে সবাই তার দিকে আঙ্গুল তুলে বলবে, ওই যে অনুর বাবা, যার মেয়ের চরিত্রের সমস্যা ছিল দেখে বর বিয়ের আসর ছেড়ে চলে গেছে। যদি আজ অনুর কারোর সাথে বিয়ে হয়ে যায় তাহলে আমি অনুকে আমার বাড়িতে স্থান দিব, নয়তো নয়। অনু বাহিরে দাঁড়িয়ে কান্নারত অবস্থায় বলে, বিয়ে আমি করব না, দরকার নেই আপনার বাড়িতে থাকার। আমি পড়ালেখা জানি, ঠিক নিজের পায়ে দাঁড়াতে পারবো, বুঝলে বাবা? আবির, তোর বন্ধু অযথা নিজের সম্মান নষ্ট করেছে ওই ফাজিল মেয়ের হয়ে রিকোয়েস্ট করে। যদি আমি কোনোদিন নিজের যোগ্যতা অর্জন করতে পারি তাহলে আসবো আপনার বাড়িতে, নয়তো কোনো দিনও ফিরে আসবো না, এই বলে দিলাম। আরিয়ান এবার অনুর ওপর খুব রেগে গিয়ে বলে, তুমি তো দেখছি মেয়ে খুব একটা সুবিধার না। বাবার সাথে অশান্তি করে একলা মেয়ে মানুষ কোথায় যাবে? কোন আত্মীয় সাহায্য করবে না, রাস্তার চারপাশে থাকা হায়নাগুলো তোমাকে একলা পেয়ে খুব রেখাবে, তখন খুব ভালো লাগবে। আমার ভবিষ্যৎ নিয়ে আপনারা তো মাথা ব্যথা না করলেও চলবে। এই যে দেখেন, আপনার প্রাক্তন দাঁড়িয়ে আছে, তাকে নিয়ে সুখের জীবন শুরু করুন। আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি পেছনে ফেলে আসা কোনো জিনিস আর গ্রহণ করি না। এদের তিনজনের অনেক কথা কাটাকাটি হয়, তারপর কি হয় কে জানে। এরপর কি হয় কেউ জানে না। দেখতে দেখতে কেটে যায় 5-5টা বছর। এই কয়েক বছরে বদলে গেছে সবার জীবন। সেদিনের সেই ঝগড়াঝাটির পর সবার জীবনের গল্পটা বদলে গেছে। কি হয়েছে 5 বছর পরে? আগের মতোই আছে নাকি সবার খুনসুটিময় ভালোবাসার জীবন? আজ 5 বছর পর অনু দাঁড়িয়ে আছে সে ভার্সিটির গেটের সামনে, যে ভার্সিটিতে প্রথম প্রবেশ করার দিন থেকে ঘটে নানা রকম ঘটনা। সেই দিনগুলো সত্যি মজা ছিল। ভার্সিটি লাইফে সবাই স্বাধীন থাকে, তবে নিজেদের ফিউচার নিয়ে চিন্তিত থাকতেই হয়। আজ আবারও অনেকগুলো বছর পর অনু ভার্সিটিতে প্রবেশ করেছে। স্টুডেন্ট হয়ে প্রবেশ করছে না, সে ভার্সিটির একজন লেকচারার হিসেবে জয়েন করবে আজ। 5 বছরে অনু নিজের গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটিতে জব করবে। সেদিন অনু নিজের বাবার বাড়িতে ফিরে যায়নি। নিজের স্বপ্ন পূরণের জন্য সকল বন্ধন থেকে মুক্ত হয়ে নিজের আলাদা পৃথিবী তৈরি করে। অনু গেটের ভেতর প্রবেশ করতেই দেখে কতগুলো ছেলেমেয়েরা একসাথে চিৎকার চেঁচামেচি করছে। কাহিনী বুঝতে একটু সামনে এগিয়ে গিয়ে দেখে ওদের র্যাগিং চলছে। অনু সেখান থেকে দূরে এসে বলে, এই র্যাগিং করার নিয়ম মজা করার জন্য, কিন্তু এরা মানুষের সম্মান নিয়ে টানাটানি করে, এরা জীবনে শুধরাবে না। অনু ভার্সিটির ক্লাস নেওয়ার জন্য তার ক্লাসরুমে প্রবেশ করতে কোনো স্টুডেন্ট কেয়ার করে না। সবাই অনুকে স্টুডেন্ট ভেবেছিল, কিন্তু অনু তো ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। তখন প্রিন্সিপাল স্যার এসে সব স্টুডেন্টদের সাথে অনুর পরিচয় করিয়ে দেয়। এরপর সবাই অনুকে সরি বলে। আসলে আমরা বুঝতে পারি নাই আপনি আমাদের ম্যাডাম। এরপরে অনু আর কিছু না বলে ক্লাস নিয়ে বাইরে বেরিয়ে আসতেই অনুর ফোনের রিংটন বেজে ওঠে। ইরাদ কল দিয়েছে অনুকে। সে অনুকে তার বাড়িতে যাবার জন্য দাওয়াত করে। ইরাদ অনুকে বলে, দেখো, এতগুলো বছর তো সবার থেকে দূরে থাকলে, এবার না হয় দূরত্বটা কম করো। আর কত বছর সবার থেকে দূরে থাকবে? এত বেশি অভিমান ভালো না। অনু কিছু না বলে ফোনের লাইনটা কেটে দেয়। বিকেলের দিকে ইরাদের বাড়িতে অনুষ্ঠান, তাই সবাই সেখানে এসে উপস্থিত। আবিরের সাথে আবিরের বউ তাসনিয়া এসেছে, সাথে তাদের 2 বছরের মেয়ে আর 4 বছরের ছেলে। ইরাদের বউ আনিসা এদের আদর আপ্যায়ন করতে ব্যস্ত। ননদ আর ননদ জামাই বলে কথা। ইরাদের মেয়ের আজ জন্মদিন, তাই সে একটা ছোটখাটো পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আরিয়ান তার মেয়ে আরিয়ানাকে সাথে করে আনছে। আরিয়ানা দুষ্টুমি করছিল, তখন তার দুষ্টুমি থামাতে আরিয়ান বলে, আমি তো খুব ভালো, কখনো কারোর সাথে দুষ্টুমি করি না। তাহলে তুমি এত দুষ্টুমি করো কেন? আরে পাপা, তুমি ভালো ছিলে তার প্রমাণ দাও। আরে মামুনি, পাপার সাথে কেউ এভাবে কথা বলে না। জানো, সত্যতা তোমার পাপা অনেক ভালো, একদম নম্র ভদ্রভাবে, তবে রেগে গেলে সে দিন দুনিয়ার কথা ভুলে যায়। তার রাগটা তার কাছেই সব কিছু। আমার তো কোনো দাম নেই পাপার কাছে, তাই না পাপা? আরে ছোট মানুষ, ছোটদের মতোই থাকো, বড়দের মাঝে তোমার থাকার কোনো প্রয়োজন নেই। স্নেহা আরিয়ানাকে সাথে করে ইরাদের মেয়ের কাছে নিয়ে যায়। আবিরকে উদ্দেশ্য করে আরিয়ান বলে, আমার মেয়েটা একদম তার নানা বাড়ির মানুষের মতো স্বভাব পেয়েছে। কথায় কথায় তর্ক না করলে
তার পেটের ভাত বুঝি হজমে হয় না। মেয়ে তোর, সেখানে অন্যদের দিকে কেন আঙ্গুল তুলছিস? ভুলে যাবি না, এক আঙ্গুল আমাদের দিকে উঠলে বাকি 4 আঙ্গুল তোর নিজের দিকে ফিরে যাবে। ভাইয়া, আরিয়ানের সাথে এত ঝগড়া বিবাদ কেন করো? তোমরা কি একটু চুপচাপ শান্তিতে থাকতে পারো না? স্নেহা, তুমি এভাবে তোমার ভাইয়ের সাথে কথা বলতে পারো না। ভাবি, আপনি আমাদের 2 ভাই বোনের কথার মাঝে না আসলে খুশি হব। বড় বোনের মতন ছোট বোনও বেয়াদব হয়ে গেছে। বড় ভাইদের বউকে সম্মান দিতে হয় সে কথা ভুলে গেছে। ভাবি, রাগ করে তুমি কেমন 2 ভাই বোনের মাঝে কথা বলবে? তাকে চুপ করতে বলাটা দোষের? মানুষেরা ঠিকই কথা বলে, ভাই বিয়ের পরে ভাবির হয়ে যায়, আর বোনের ভাই থাকে না। এত কথার পেস্ট না লাগিয়ে যাও না, আরিয়ানের গলা ধরে ঝুলুঝুলি করো। সে কথা আপনাকে ঢাকঢোল পিটিয়ে বলতে হবে না। এই, আপনার জন্য আজ আমাদের সম্পর্কগুলো না এমন বিষাক্ত। আবির জোরে স্নেহাকে ধমক দিয়ে ওঠে। তখন ইরাদ এসে বলে, আবির, তোমার বোনের তানিসাকে নিয়ে এত সমস্যা কেন গো? আমার বোন তোমাদের কোন পাকাদানে মই দিয়েছে? হ্যাঁ ইরাদ, এটা ওদের পারিবারিক সমস্যা, আমরা ওদের ব্যাপারে নাক না গলালেই ভালো হবে। আনিসা, তুমি কি বলতে চাইছো তুমি স্নেহার পক্ষ নিয়ে কথা বলছো? মোটেই না। তবে তোমার বোন কি তোমার কাছে বিচার দিয়েছে? তাসনিয়া কিন্তু তোমার কাছে বিচার দেয়নি, তাহলে কি দরকার আগ বাড়িয়ে ওদের সম্পর্কের মাঝে দূরত্ব সৃষ্টি করার? আনিসার কথা শুনে ইরাদ একটু চুপচাপ হয়ে যায়। আচ্ছা আবির, তোমার ছোট বোন না হয় একটু উঁচু গলায় কথা বলেছে, তার জন্য কি সবার সামনে তাকে এভাবে অপমান করতে হবে? এটা সুন্দরভাবে তো বুঝিয়ে বলতে পারিস। আবির স্নেহাকে উদ্দেশ্য করে বলে, নিজে বিয়ে করে পরের বাচ্চা কাচ্চার মা হয়েছে, সে আবার কিভাবে ছোট থাকে? যে পালিয়ে বিয়ে করতে পারে তাকে বোঝানোর কোনো ইচ্ছা আমার নেই। স্নেহা আরিয়ানের কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন পুরো বাড়ির পরিবেশ নীরব হয়ে যায়। ইরাদের বাড়ির সদর দরজা ভেদ করে ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখে এখানে সবাই উপস্থিত, তবে সবাই কোনো এক কারণে নীরবতা পালন করছে। অনু তখন সবাইকে উদ্দেশ্য করে বলে, এত নীরবতা কিসের এখানে? কেউ কি মারা গেছে এখানে? অনুর গলার আওয়াজ শুনে সবার পেছনে তাকিয়ে অনুকে দেখে একদম অবাক। 5 বছর আগের অনু আর আজকের অনুর মাঝে কোনো পরিবর্তন নেই। ইরাদ অনুকে দেখে বলে, আরে বিয়ান, কেমন আছেন? এত বছর পরেও তো একটু চেঞ্জ হওনি। যদি বদলে যেতাম তাহলে তো আমাকে চিনতেই পারতেন না। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে নীরব দৃষ্টিতে অনুকে দেখছে। আরিয়ানের পাশে স্নেহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তা বাচ্চাদের তো দেখছি না, সবাই কোথায়? এত বছর পর তোমার সাথে আমাদের দেখা হলো, ভাই ভাবি খোঁজ খবর নিবে না? বড়লোকদের খবর আমার নেওয়ার যোগ্যতা নেই, আমি তো গরিব মানুষ। আর আপনাদের দেখে বোঝা যাচ্ছে খুব সুখী আছেন, তাই কষ্ট করে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করছি না। নিজের বড় ভাইয়ের বউয়ের সাথে এমন ভাবে কথা বলে কেউ? আপনাদের তো এখন সুখের দিন, 2 বোন বাড়ি থেকে বিদায় হয়েছে, তাদের খাওয়ানো পড়ানোর কোনো চিন্তা নেই, না আছে তাদের বিয়ে দেওয়ার টেনশন। সবকিছুই তো কমপ্লিট, তাহলে সমস্যা কোথায়? তোর কথার টোনের সমস্যা আছে। আপনার সমস্যা হলে আমার সাথে কথা বলার দরকার নেই। এমন ধরনের কথা বলো দেখি তো স্বামীর সংসার কপালে জুটলো না। আমার কপালে ঠিক কি কি জুটেছে তার ধারণা আপনাদের কারণে। ঠিক তখনই পেছন থেকে একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে অনুকে জড়িয়ে ধরে, মামা বলে ডাক দেয়। সবাই তো পিচ্চিটাকে দেখে অবাক। অনু পিচ্চিটাকে কোলে নিয়ে বলে, আমার জান, বাচ্চাটা বাহিরে এত সময় কি করছিল? বাচ্চাটা এখনো ক্লিয়ার করে কথা বলা শিখে নাই, তাই সে বলে, মাম্মা বেবি ঘুরু। অনু একগাল হেসে বলে ওঠে, মাম্মার বেবিটা বাহিরে ঘোরাঘুরি করছিল তাই তো? বাচ্চাটা অনুর গালে চুমু দিয়ে গলা জড়িয়ে কাঁধের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে। আবির অনুকে বলে, এই ছেলেটা কার? আমার ছেলে। এই বাচ্চার বাবা কে? যে আমার স্বামী, সে। তা তোমার স্বামীকে? আমি যার বউ, সে। আরে তোর স্বামীর নাম কি? বাড়ি কোথায়? কবে বিয়ে করছিস? 5 বছর আগে, যেদিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম সেই দিন। তাসনিয়া আবিরকে উদ্দেশ্য করে বলে, দেখো, স্নেহার বড় বোন যেখানে পালিয়ে বিয়ে করেছে সেখানে ছোট বোন কি আর ভালো হয়? আমাকে আপনারা পালিয়ে যেতে বাধ্য করছেন। আপনাদের কাছে তো আমার স্বামী বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল, তখন কেন তার প্রস্তাব গ্রহণ করে আমাকে বিয়ে দেন নাই? আমাকেও তো অনুপর মতো জোর করে মতের বিরুদ্ধে বিয়ে দিচ্ছিলেন,
তাহলে যাকে ভালোবাসি তাকে বিয়ে করে কোনো ভুল করি নাই তো আমি? তোমরা দু বোন মিলে আমাদের মান সম্মান সব ধুলে মিশিয়ে দিয়েছো। ও আচ্ছা, তাই নাকি? তুমিও তো নিজে আমার ভাইয়াকে পছন্দ করে বিয়ে করেছো, তাহলে তুমিও আমাদের দুই বোনের মতো। শুধু তোমার বাড়ির মানুষেরা কোনো ঝামেলা করে নাই দেখে মনের মানুষকে নিয়ে সুখে সংসার করছো। অন্যদিকে কিছু বলার আগে নিজের দিকে তাকিয়ে তারপর না হয় কিছু বলতে আসবেন। আবির এসে স্নেহার গালে থাপ্পড় দিতে যায়। তখন আরিয়ান আবিরের হাত ধরে বলে, স্নেহার গায়ে হাত তোলার কোনো অধিকার তোর নেই, কারণ স্নেহা এখন বিবাহিত, আর বিয়ের পর স্বামী অধিকার সব থেকে বেশি। বিয়ের পর তোর আর কোনো অধিকার নেই। স্নেহার মুখে অনেক আগে শুনেছি ভাইয়া বদলে গেছে, তবে তখন বিশ্বাস করি নাই। আজ নিজের চোখে দেখে শুনে বিশ্বাস করলাম। আচ্ছা আপু, একটা কথা বলো, তুমি ইরাদ ভাইয়াকে রিজেক্ট করেছিলে, তাতে কোনো সমস্যা হলো না? তুমি স্বামী পেয়েছো, ইরাদ বউ। শুধু তফাৎ এইটুকুই যে তোমার সম্মান নষ্ট হয়েছে আর বাড়ি থেকে বিতাড়িত হয়েছো, কিন্তু ইরাদের তো কোনো কিছুই হয়নি, সে সুখেই আছে আনিশাবকে বিয়ে করে। তাহলে তুমি কেন বাবার বাড়ির স্থান পেলে না, শুধুমাত্র মেয়ে বলে? আচ্ছা, সেদিন ভাইয়া ইচ্ছে করলে কি তোমার জীবনটা নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে পারতো না? সে ইচ্ছে করলে বাবা মাকে বোঝাতে পারতো, তবে সে কাজ তো আর করে নাই। এমন সময় অনু বলে, ওরে আল্লাহ, সেই 5 বছর আগের মরা কাহিনী নিয়ে তোরা এখনো পড়ে আছিস? আচ্ছা বাদ দে না ওইসব কাহিনী, লাইফের পেছনে সব কিছু ভুলে সামনে এগিয়ে যেতে শেখ। দেখ, আমাকে দেখে কিছু তো শিখতে পারিস। স্নেহা ভুলেও ওনার কথা শুনতে যাবে না। ওনার যে জীবনটা নষ্ট করেছে, এবার তোমার সুন্দর জীবনটা নষ্ট করে দিবে। এই একদম স্নেহার মগজ চাষ করতে আসবে না। অনু কিছু বলতে যাবে, তখনই আনিসা বলে, আজব কাহিনী তো। তোমরা সবাই কি এখানে সালিশ দরবার করতে আসছো, নাকি আমাদের বাড়িতে দাওয়াতে আসছো? নিজে সুখে আছো তো আপু, তাই আমাদের কষ্ট বুঝবেন না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার এখন কোনোটাই বোঝার ইচ্ছা নাই। সবাই এতদিন পরেই একসাথে হয়েছি, একটু সুখ দুঃখের কথা বলবো, তা তো কে কোন ভুল করেছে তার হিসাব নিয়ে পড়ে আছে। আমিও তো তাই বলছি, কিন্তু ওদের কানে কেন কথা ঢুকছে না? তাই তো, কাহিনীটা এমন হলো রান্না করে কেড়ে। আমি তো কিছু খাইনি, তোমাকে নিয়ে সব সমস্যা, আমি কিছুই জানি না এমন ভাব। দেখেন দুলা ভাই, আপনার সাথে ঝগড়া করার আমার মোটেই ইচ্ছে নেই। তারপরও আমি আপনার দূরের সম্পর্কের শালী হই, ঝগড়াঝাটি চাইলে করতেই পারেন। আনিসা সবাইকে ফ্রেশ হয়ে আসতে বলে রান্নাঘরে কাজ করতে চলে যায়। এত সময় এত চিৎকার চেঁচামেচি শুনে অনুর পিতৃটা এবার হঠাৎ করে খুব কান্নাকাটি শুরু করে দেয়। অনু বাবুর হঠাৎ এমন কান্নার কারণ বুঝতে পারে না। বাবুর কান্না থামানোর নানা রকম চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়। এরপর অনুর মনে পড়ে বাবু তো অনেক সময় না খেয়ে আছে, হয়তো ক্ষুধা লেগেছে বলেই কান্না করছে। বাবুকে একটু খাবার খাওয়ানোর পর বাবু একটু নীরব হয়। অনু বাবুকে সোফা সেটের ওপর ঘুম পাড়িয়ে দেয়। তখন আরিয়ান বলে, দেখো স্নেহা, তোমার বোনের অবস্থা দেখো, নিজের বাচ্চাটাকে একটু দেখাশোনা ঠিক মতো করতে পারে না। সে মা হয়েছে কিসের জন্য আল্লাহ জানে। অনু রেগে মেগে আরিয়ানকে মনের সুখে বকা দিতে থাকে। হ্যাঁ দাও, মনের সুখে গালি দাও। অখাদ্য কুখাদ্য গালি ছাড়া জীবন আর কোনো কিছু দিয়েছো আমাকে? আমি আপনাকে কত সম্মান করি তা আপনি খুব ভালো করে জানেন। আমাকে এত বেশি সম্মান করেছে, আমার কথাই তুমি শোনো না। আপনার কথা শুনলে তো আজও কুমারী থাকতে হতো, তাহলে আর বাচ্চার মা হওয়া লাগতো না। বাচ্চাদের মা হয়ে কি বা করেছো তুমি? তখন আরিয়ান নিচে নেমে এসে সবার সামনে চিৎকার করে বলে, মাম্মা পাপা, তোমরা ঝগড়াঝাটি বন্ধ করো, এসব ছাড়া কি আর কিছুই জানো না? সবাই আরিয়ানের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তোমার মাম্মাকে? আরিয়ানার সামনে অনুকে দেখিয়ে বলে, এই যে উনি আমার মাম্মা। উপস, এদের নিয়ে আমি পারি না। 4 বছরের বাচ্চা আমার না, তাদের। 4 বছর বয়সের বাচ্চা মেয়ে এত পাকনা কথা বলে? আমাকে পাকনা বলবেন না। আমার মাম্মা পাপার মতো আপনার ফ্যামিলিতে হলেও আপনি সবই বুঝতেন। আবির আরিয়ানের সামনে গিয়ে বলে, তুই না বলেছিস তোর বউ বাচ্চাটা হওয়ার সময় মারা গেছে, তাহলে আরিয়ানকে মা বলছে কেন? অনু আরিয়ানার মাম্মা, তাই মা বলছে। অন্য কাউকে কেন বলতে চাইবেন? আমার কিউটি মিষ্টি চঞ্চল বউটা মা হওয়ার সময় খুব ম্যাচিওর হয়ে যায়, আর বাচ্চাদের মতো করে না। তাই সেই হিসেবে আমার প্রথম বউটা মারা গেছে।
অনুর সাথে তোর সম্পর্ক কিভাবে হলো আর 2টা বাচ্চা হয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই পুচকে ছেলেটার একমাত্র বাবা আমি। স্নেহা কি জানতো অনু তোমার বউ? আগে জানতো না, আজ 1 বছর হলো সে জানে। সে আমাদের সাথেই থাকছে। তাই 2 বছর আগে রাজ তার পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে আসে বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু রাজকে তারা পছন্দ করে না দেখে আমার বিয়ে দেবে না বলে সোজা তাদের অপমান করে বাড়ি থেকে বাইর করে দেয়। কিন্তু আমি সেই পিচিকাল থেকে রাজকেই ভালোবাসি, তাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতেই পারি না। তাই নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাবার জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করিতে চলে। কিন্তু বিপত্তি বাধে রাজের বাড়ির মানুষের নিয়ে। আমার বাড়ির মানুষেরা তাদের অপমান করেছিল বলে তারা আমাকে মেনে নেননি। রাজ আমাকে ছেড়ে দেওয়ার জন্য তো বিয়ে করে নাই, তাই সে আর আমি আলাদাভাবে ছোট্ট একটা সংসার শুরু করি। এইভাবেই 1 বছর আমরা টোনাটুনির সংসার করি। তারপর রাজ বাইরে যাওয়ার সুযোগ পায়, তখন সে চলে যায়। কিন্তু রাজের অনুপস্থিতিতে আমি কার কাছে থাকবো? তখন রাজ আরিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করে তাদের কাছে রেখে যায়। রাজ চলে যাওয়ার পর আমি আরিয়ান ভাইয়ের বাড়িতে গিয়ে আকাশ থেকে পড়ি। সে আমার হিরো ছিল, সে এখন আমার আপন দুলা ভাই ভাবা যায়। তাদের কাছে গিয়ে জানতে পারি তারা কত সুন্দর সুখে শান্তিতে সংসার করছে। এরপর থেকে আমি তাদের সাথে থাকি। আমি আর আরিয়ানা একসাথেই থাকি সবসময়। সে আমার ছোট্ট মাম্মাম বলে রাখে। বাহ, আমার ছোট বোনটাও জানে তার বড় বোনের স্বামী আমার বন্ধু, আমরা কেউ জানি না। তার মানে সেদিন যখন আমাদের কথা কাটাকাটি হয় তখন তুই সেখান থেকে চলে যাওয়ার পর আরিয়ানের সাথে দেখা হয় তোর? সেদিন অনু একেবারে থেকে চলে গেলে আমি অনুর পেছনে পেছনে ছুটে যাই। যতই হোক, বন্ধুর বোনকে তো বিপদে একলা ছেড়ে দিতে পারি না। রাতের বেলা রাস্তার পাশে চুপচাপ বসেছিলাম। আমি সেখান থেকে অনুর হাত ধরে আমাদের বাড়িতে নিয়ে যাই। বাড়িতে অনু কিভাবে নিয়ে যাওয়া দেখে বাড়ির মানুষরা ভাবে আমি অনুকে বিয়ের আসর থেকে পালিয়ে নিয়ে এসছে। সে রাতেই বাড়ির মানুষরা জোর করে আমাদের বিয়ে দিয়ে দেয়। কেন যেন অনু তখন আর তাদের নিষেধ করে না, দ্রুত কবুল বলে আমাকে স্বামী রূপে গ্রহণ করে। কিছুদিন পর আমার চিটাগাং একটা বড় কোম্পানিতে চাকরি হয়ে যায়। আমি অনুকে সাথে করে সেখানে নিয়ে যাই। তারপর অনু সেখানে তার বাকি লেখাপড়া কমপ্লিট করে এবং এখন সে আবার আমাদের এই শহরে ফিরে আসে। আমাদের পুরাতন ভার্সিটিতে লেকচারার হিসেবে আজকে সে জয়েনিং করেছে। আর আমি অনুর প্ল্যানিং জানতে পেরে ইচ্ছে করেই তোদের সবার সাথে যোগাযোগ শুরু করি। আর ভাগ্য কত ভালো দেখ, আমরা সবাই আজ একসাথে মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। সব বুঝলাম, তবে একটা ব্যাপার বুঝলাম না, উনি তো লেখাপড়ার মাঝে 2টা বাচ্চার মা হলো কেমনে? প্রতিটা বিবাহিত মেয়ে যেভাবে মা হয় সেভাবে। তাতে তোর কোনো সন্দেহ আছে? না মানে 2 বাচ্চার দেখাশোনা করে এত কিছু কিভাবে করছে? আমার দাদা ভাই দাদিমা আমাদের সাথে থাকতো, তারা আমাদের বিবিতে দেখাশোনা করত। আর তাছাড়া কাজের সাহায্য দান করার জন্য আমাদের একজন সহযোগী আপু আছে। তা দুলা ভাই, আপনি আর আনিশা একসাথে হলেন কিভাবে? আর বাচ্চার বাবা মাও হয়ে গেছেন, ভাবা চায়। ইরাদ মাথা চুলকে বলে, ওই যে মানে তুমি রিজেক্ট করার পরে আমার সাথে আনিসার ফেসবুকে রেগুলার কথা হতো। কথা বলতে বলতে কখন যে আমাদের সম্পর্ক এতটা গভীর হয়েছে তা বুঝতেই পারি নাই। তারপর আমরা যখন বুঝতে পেরেছি পরিবারের সবাইকে জানিয়েছি, তারা আমাদের 4 হাত এক করে দিয়েছে। এই ফেসবুকের জন্য আমাকে পেয়েছিলে, নয়তো তোমার মতো রিজেক্ট করা পোলারে কেউ বিয়ে করতো না। ইরাদ 32টা দাঁত বাহির করে বলে, তোমার স্বামী হওয়াটা কপালে ছিল, আমি চাইলে কি আর অন্যের বাপ হাজারের হারকে বিয়ে করতে পারি? তোমার এসব ঢং দেখে বাঁচি না, যাও সব বাচ্চাদের নিয়ে নিচে আসো। ইরাদ সব বাচ্চাদের নিচে এনে অনুষ্ঠান কমপ্লিট করে। এরপরে সবাই একটু গল্পগুজব করে যে যার বাড়িতে ফিরে যায়। তবে অনু আর স্নেহার সাথে আবির কোনো কথা বলে না। আবির একটিবারের জন্য ওদের বলে না বাবার বাড়িতে যাবার কথা। অনুর পিচ্ছিটাকে দেখে আবিরের খুব ইচ্ছে করছিল কোলে নিয়ে আদর করতে, কিন্তু নিজের আত্মসম্মান কম হবে দেখে নিজের ইচ্ছেকে মাটি চাপা দিয়েছে। আরিয়ান ভেবেছিল আবির হয়তো বাচ্চাদের আদর করবে, কিন্তু না, সে এমন কোনো কিছুই করে নাই। আসলে মানুষ যখন বদলে যায় তখন তার কাছে কোনো কিছু আশা করাটা এমন, দিনের বেলা সূর্যের তাপ থাকবে রাতের চাঁদের মতো শীতল। অনু স্নেহা বাচ্চাদের সাথে নিয়ে আরিয়ানদের বাড়ির দিকে রওনা দেয়। আজকে বহু বছর পর অনু তার শ্বশুর বাড়িতে যাচ্ছে। হ্যাঁ, এত বছর অনু এই শহরে আসে নাই। মনের মধ্যে একরাশ অভিমান নিয়ে সে আরিয়ানের সাথে সংসার করতে বহু দূর গিয়েছিল। আজ এত বছর পর সে তার সংসারে ফিরে আসছে। তার স্বামীর বাবার বাড়িতে আজ 2 বাচ্চাকে সাথে নিয়ে প্রবেশ করবে।
তবে এতটা ভালো ছিল না ওদের ভাগ্যটা। বাড়িতে যাবার পথে ওদের গাড়িটা রাস্তার সাইডে থামিয়ে রেখে আরিয়ান আর স্নেহা কিছু কেনাকাটা করতে যায়। ঠিক তখন পেছন থেকে একটা গাড়ি এসে ওদের গাড়িতে ধাক্কা দেয়। গাড়িতে অনু দুই বিচ্ছুকে নিয়ে বসেছিল। সামনের সিটে অনুর কোলে ছেলে বাবুটা ছিল, আর পেছনের সিটে আরিয়ানা বসেছিল। গাড়িটা অ্যাক্সিডেন্ট করাতে বাচ্চাদের অবস্থা খুব খারাপ হয়। অনুর কোলে পিচ্ছিটা ছিল, ওর পুচকে খুব গুরুতর আঘাত পায়। মেয়েটারও আঘাত লেগেছে, সে জ্ঞান হারিয়েছে। আরিয়ান আশেপাশে মানুষদের সাহায্য নিয়ে দ্রুত ওদের বাহির করে হসপিটালে নিয়ে চলে আসে। কোনো অসুস্থ অবস্থায় খুব চিৎকার করে কান্না করছে। যদি ওর পুচকের কিছু হয় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবে না। আরিয়ান বারবার বলেছিল, এভাবে গাড়িতে তোমাদের রেখে যেতে ইচ্ছে করছে না, চলো আমরা সবাই একসাথে বাড়িতে চলে যাই। তোমাদের আমি বাড়িতে রেখে তারপর না হয় মার্কেটে আসবো। এক্ষুনি কেনাকাটা করতে হবে এমনটা কিন্তু নয়। কিন্তু অনু বলে, যাচ্ছি, যখন তখন বারবার আসার কি দরকার? একটু অপেক্ষা করে সবাই একসাথে যাব। অনু আরিয়ানকে জড়িয়ে ধরে ওর বুকের মাঝে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ে। আরিয়ান কি বলবে বুঝতে পারছে না। তার দুই সন্তান খুব অসুস্থ, এমন করুণ অবস্থায় বাচ্চাদের কোনো বাবা মা দেখতে পারবে না। আরিয়ান বাবুদের এমন অবস্থা মেনে নিতে পারছিল না, কিন্তু ভাগ্যের ওপর দিয়ে যেতে তো পারবে না। চুপচাপ পাথরের মতো অসুস্থ অনুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। অতিরিক্ত টেনশনে আর আঘাতের ব্যথায় অনু জ্ঞান হারিয়ে ফেলে। তারপরও নিজের স্ত্রীকে বুকের মাঝে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। স্নেহা তার বাবা মাকে ফোন দিয়ে তাদের এই দুর্ঘটনার খবর দেয়। অনুর শ্বশুরবাড়ির সবাই এসে দেখে এখানে খুব খারাপ অবস্থা। সবাই মনে মনে দোয়া করছে যাতে বাচ্চাদের কিছু যেন না হয়। রাত তো বহু দূরে। স্নেহা রাজের কাছে কল দিয়ে কান্নায় ভেঙে পড়ে। যদি বাচ্চাদের কিছু হয় তাহলে অনু আরিয়ানের জীবনটা একদম বদলে যাবে। রাজ বহু দূরে আছে, তাই সে ইচ্ছে করলেও স্নেহাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলতে পারবে না, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, সবকিছু ঠিকঠাক করে দিবেন। রাজের খুব খারাপ লাগছে আরিয়ানের পুচকের জন্য। পুচকেটা যে ওদের বাড়ির সবার জান, সেই জানটা আজ অসুস্থ। এটা কি মেনে নেওয়া সম্ভব? আর বাচ্চাদের কোনো কিছু হলে সহ্য করা যায় না। অনুর বাবা মা আজ এত বছর পর মেয়ের এমন দুঃখের খবর শুনে ছুটে চলে এসছে। যত যাই হোক, বাবা মা সন্তানদের ওপর বেশি দিন রাগ করে থাকতে পারে না। তার উপর যদি এমন খবর শোনা যায় তাহলে তো আরোই সম্ভব নয়। আমি যদি সেদিন বেশি জোর না করতাম তাহলে আমার মেয়েটা আমার কাছেই থাকতো। বেশি বাড়াবাড়ি করে মেয়েটার জীবনটা নষ্ট করতে গিয়েছিলাম। আমরা তখন অনুকে কিছুদিন সময় দেওয়ার দরকার ছিল। মেয়ে তো সময় চেয়েছিল নিজের জন্য, কিন্তু আন্তরিক আবেগকেন্দ্রিক হয়ে সেদিনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এতগুলো বছর মেয়েটা আমার দূরে ছিল। আজ এত বছর পর আমাদের কাছে আসলো, তাও আবার এমন বিধ্বস্ত অবস্থা। ইরা রানিসাও তাদের দেখতে হসপিটালে ছুটে এসছে। অনেক সময় পর ডাক্তার এসে বলে, আপনাদের বাচ্চাটা প্রাণে বেঁচে গেছে, তবে পিচিটার হাতের হাড্ডিতেই আঘাত লাগার কারণে সমস্যা হয়েছে। চিন্তার কোনো কিছু নেই, আমরা হাতে প্লাস্টার করে দিয়েছি। কিছুদিন এভাবে রাখলে আর নিয়মিত মেডিসিন খাওয়ালে বাচ্চার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাচ্চাদের কাছে বসে থাকে। সারা রাত আরিয়ান দুই বাচ্চার সাথে ছিল। অনু অসুস্থ, তাই তাকে আলাদা কেবিনে রাখা হয়েছে। অনুর সাথে স্নেহা ছিল। আরিয়ান সারা রাত বাচ্চাদের সাথে ছিল। একটিবারের জন্য অনুর কাছে যায়নি সে। তার মনের মাঝে খুব রাগ জমে আছে। কেন অনু আরিয়ানের কথা শুনলো না? যদি অনু জোর না করতো তাহলে কখনো আরিয়ান ওদের একা রেখে যেত না, আর না এমন ঘটনা ঘটতো। অনু জিদের জন্য আজ বাচ্চাদের এমন অবস্থা। যদি বাচ্চাদের কিছু হয়ে যেত তাহলে অনুকে কোনোদিনও মাফ করতে পারতো না। সকালে অনুর জ্ঞান ফিরতে সে বাচ্চাদের দেখতে ছুটে চলে আসে। আরিয়ান অনুকে দেখে একটা কথাও বলে না। অনুর এখন আরিয়ানকে খেয়াল করার মতো সময় নেই, কারণ তার দুই সন্তান আজ খুব অসুস্থ। যে মায়ের সন্তান বিপদে পড়ে সেই মা জানে তার কি অবস্থা হয়। তারপরও অনুর শরীর অতিরিক্ত দুর্বল হবার কারণে স্নেহা অনুকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। সকালে পিচির ঘুম ভাঙার পর শুরু হয় আরিয়ানের জীবনে নতুন যুদ্ধ। কারণ পিচির হাতে প্লাস্টার করার জন্য অনেক ভারী হয়ে আছে। তার কপালে বড় ব্যান্ডেজ করা। তার হাত সে ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারছে না। তার মাথায় ব্যথা। সে ঠিক মতো কোনো কিছু না করতে পারার জন্য কান্না করতে থাকে। সে এতটা ছোট যে তাকে বোঝানো সম্ভব নয়। আর কোনো এত ছোট বাচ্চাদের সাথে এমন কিছু হলে কিভাবে কি করতে হয় এমন ধারণা কারো নেই।
আরিয়ানাকে তাও কিছুটা বোঝাতে পেরেছে, কিন্তু ছেলেটাকে কি বোঝাবে? আর বাবা হয়ে বাচ্চাটার এমন অসহায় অবস্থা সে দেখতেও পারছে না, না পারছে সহ্য করতে। আরিয়ানের প্রচুর রাগ হচ্ছে অনুর ওপর। তারপরও এভাবে 2 দিন হাসপাতালে পার করে 2 বাচ্চাকে নিয়ে ওরা বাড়িতে আসে। আরিয়ান ভাবে বাড়িতে অনেক মানুষের মাঝে থাকলে হয়তো পুচকে কষ্ট একটু কম হবে, তবে আমরা যেমনটা ভাবি সবসময় কি তেমন হয়? আরিয়ান এই 3 দিনে একবারের জন্য অনুর সাথে একটু কথা বলে নাই। সে অনুকে সবকিছুর জন্য দায়ী মনে করে। আসলে কি সবকিছুর জন্য অনু দায়ী? আচ্ছা, অনুর কি কষ্ট হচ্ছে না? অনু যে বাচ্চাগুলোর মা। আরিয়ান রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। আচ্ছা, তোমার বাবা মা যখন তোমাকে বিয়ে দিতে চাইলো তখনও তো কাহিনী করলে, আর আমার বাড়িতে এসে চুপচাপ আমাকে বিয়ে করলেছে। আরিয়ানের এমন কথা শুনে অনু মুচকি হাসি দিয়ে বলে, আপনার সাথে বিয়েটা ভাগ্যে ছিল, তাই হয়েছে। যদি ইরাদের সাথে বিয়েটা লেখা থাকতো তাহলে অবশ্যই ইরাদের সাথে আমার বিয়েটা হয়ে যেত। তাহলে তুমি কি বিয়েটা মেনে নিচ্ছ? এখানে বিয়েটা না মানার কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। বিয়ে তো হয়ে গেছে, এটা কোনো খেলাঘর নয় যে যখন ইচ্ছা ভেঙে দিব। আরিয়ান কি বলবে বুঝতে পারছে না। যে মেয়ে বিয়ে করবে না বলে এত কাহিনী করলো, সে আজ তাকে স্বামীরূপে মেনে নিতে চাইছে। দেখুন, এত চিন্তা করার দরকার নেই। আপনি যদি আমাকে স্ত্রী রূপে মেনে নিতে না পারেন তাহলে সমস্যা নেই। আমি জোর করে আপনার কাছ থেকে স্বামীর অধিকার চাইব না, ছেড়ে দিব আমার সব অধিকার। আমাকে এতটা বিশ্বাস কেন করছো? কারণ আপনি আমাকে বুঝেন। আমি কোনো খারাপ পরিস্থিতিতে থাকলে আপনি আমাকে সুন্দর করে বোঝাতে পারেন। আপনাকে ছোট থেকে বিশ্বাস করি, আপনাকে অনেক সম্মান করি। আর যেখানে সম্মান আর বিশ্বাস থাকে সেখানে সারা জীবন একসাথে থাকা যেতেই পারে। আরিয়ান বুঝতে পারে অনুর মনে কোনো এক গোপন কুঠিরে আরিয়ানের জন্য সুপ্ত ভালোবাসা আছে। যেহেতু বিয়েটা হয়েছে আর দুজনের সমস্যা নেই, তাহলে সংসার করাই যেতে পারে। এরপর শুরু হয় দুজনের টুকটাক খুনসুটি নিয়ে সংসার জীবনের সূচনা। আরিয়ান বিয়ের কিছুদিন পর চাকরি পায়। তখন অনুকে সাথে করে ভাড়া বাসায় নিয়ে যায়। অনু সেখানে লেখাপড়া করে আর আরিয়ানকে না জানিয়ে চুপচাপ বাচ্চার প্ল্যানিংও করে। আরিয়ান যেদিন প্রথম জানতে পারে অনু প্রেগনেন্ট, সেদিন একটু রাগ করেছিল। বলে, বিয়ের কয়েকটা মাস পার হলো মাত্র, তুমি নিজের পড়ালেখাটা কমপ্লিট করতে পারতে, তারপর না হয় বাচ্চাদের প্ল্যানিং করতে। বাচ্চার দরকার আমার, আমি মা হব, তাতে আপনার কি? 1-2 বছর আগে আমার পুচকি বড় হয়ে যাবে, তখন আরেকটা বাচ্চা নিব। এই, তুমি কি বাচ্চা দিয়ে ফুটবল খেলার দল বানাবে? দরকার হলে তাই করব। লেখাপড়ার কি হবে? লেখাপড়ার সাথে বাচ্চার সম্পর্ক কোথায়? আমি 2 কাজ একসাথে করতে পারবো। এরপর আরিয়ান অনুর সাথে আর কোনো তর্ক করে না, কারণ বাচ্চাটাকে তো আর মেরে ফেলা সম্ভব না। তাদের সম্পর্কে সুতা শক্ত করতে তার আগমন। অনুর বাচ্চা হবার কথা শুনে আরিয়ানের দাদা ভাই আর দাদিমা চলে আসে তাদের বাসায়। দাদিমার সব কাজ কাজের মানুষের সাহায্য নিয়ে করত। অনুকে কোনো কাজ তারা করতে দিত না। অনু সময় মতো খাওয়া দাওয়া করত আর কলেজে লেখাপড়া করত। এইভাবে বেশ সুখেই দিন কাটছিল। অনুর বাবার বাড়ির কেউই জানতো না অনু কোথায় গেছে, কি করছে। সেই বিয়ে ভাঙার দিন থেকে আবির আর কখনো আরিয়ানের সাথে যোগাযোগ করে নাই। তারপর আরিয়ানের ঘর আলো করে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আরিয়ান আর অনু চোখের মনি হয়ে থাকে সব সময়। তার 3 বছর পর অনু আবারও বাচ্চা নেয়। এবার তাদের ঘর আলো করে একটি রাজকুমার আসে। 2 বাচ্চা অনুর প্রাণ। তারা একটু অসুস্থ হলে অনু সারা রাত জেগে কাটিয়ে দিত। তাহলে আজ কেন অনুকে ভুল বুঝছে সে? অতীতের স্মৃতির পাতা থেকে বেরিয়ে এসে আরিয়ান নিজেকে বলে, আমি কি বদলে গিয়েছি? 5 বছর আগে অনুকে এত বুঝতাম, আজ কেন তাকে ভুল বলছে? এই অ্যাক্সিডেন্ট তো আমি গাড়ি ড্রাইভ করার সময় হতে পারত। অনু তো মাত্র একটা উসিলা ছিল, তবে অ্যাক্সিডেন্টটা তো হওয়ারই ছিল। আমি কেন রাগের মাথায় আমাদের সম্পর্কটা বিষিয়ে তুলছে? আমি কি করে ভুলে যাচ্ছি যে অনু ওদের মা, আমি ওদের বাবা। আমার থেকে বেশি কষ্ট পরিশ্রম অনু করে ওদের লালন পালন করার জন্য। আমি তো অনেক সময় অনেক কিছু জানতেও পারি না, তারপরও 2 ভাই বোন দেখাশোনার কোনো ত্রুটি রাখে না। তাহলে সে বাচ্চার মায়ের উপর আমি কিভাবে এত বেশি রাগ করতে পারি? আমি ভুলে যাচ্ছি কেন? বাচ্চাদের অবস্থা দেখে আমি যতটা কষ্ট পাচ্ছি তার থেকে বেশি কষ্ট অনু পাচ্ছে। আরিয়ান অনুর কাছে গিয়ে অনুকে জড়িয়ে ধরে বলে, আমাকে মাফ করে দাও। আমি রাগের মাথায় শুধু বাচ্চাদের কথা চিন্তা করেছি, তোমার দিকটা একটুও ভেবে দেখিনি। আমি কাউকে মাফ করতে পারবো না। আপনার শাস্তি হচ্ছে বাচ্চারা যতদিন না সুস্থ হচ্ছে ততদিন আমাকে যতটা সম্ভব সব কাজে সাহায্য করতে হবে। যদি সাহায্য না করেছেন তাহলে আমাকে আরো একটা বেবি গিফট করতে হবে।
না, একদম না। না মানে? আমি তোমাকে সব কাজে সাহায্য দান করতে রাজি। আমার পোলাপান এখনো পিচ্ছে, তুমি ওদের সঠিকভাবে দেখাশোনা করো। ওরা বড় হলে আমি তোমাকে একটা এতিমখানা গিফট করব, তখন সেসব বাচ্চাদের মা হয়ে শখ মিটিয়ে নিও। অনু দাঁত বাহির করে হাসতে থাকে। এভাবে চলছিল বেশ কিছুদিন। তারপর অনুর বাবার বাড়ির সবাই আরিয়ানদের বাড়িতে এসে অনু আরিয়ানকে তাদের বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দেয়। অনু আরিয়ানকে তারা মেনে নিয়েছে। তখন আরিয়ান বলে, দুঃখিত, আমি আপনাদের বাড়িতে যেতে পারবো না। আরিয়ানের কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। কেন যেতে পারবি না? তোর সমস্যা কি? কারণ স্নেহাও আপনাদের বাড়ির মেয়ে আর আমাদের বাড়ির বউ। আমাদের মেনে নিলে স্নেহা আর রাজকে মেনে নিতে হবে। আমরা দুই ভাই একসাথে যাব আপনাদের বাড়িতে, নয়তো যাব না। আচ্ছা ঠিক আছে, স্নেহা আর রাজকেও আমরা মেনে নেব, কিন্তু তার আগে রাজকে তো দেশে আসতে হবে। দেখ আরিয়ান, রাজের দেশে আসা দেরি আছে, সেজন্য স্নেহা আপাতত একাই যাবে। রাজ আসলে তখন রাজকে এসে জামাই আদর করে নিয়ে যাব। এরপরও অনু যেতে চায় না। আরিয়ান অনুকে নিজের রুমে নিয়ে গিয়ে বলে, দেখো অনু, সেদিন যা হয়েছিল সবটা একটা খারাপ স্বপ্ন মনে করে ভুলেছে। আমরা যদি মনের মধ্যে পুরাতন কথায় গ্লানি রেখে দিই, তাহলে আমাদের বাচ্চারা তাদের নানাবারের আদর থেকে বঞ্চিত হবে। আশা করি তুমি এটা কখনোই চাইবে না যে বাচ্চারা এই আদর স্নেহ থেকে বঞ্চিত হোক। দেখো, প্রতিটা পরিবারে কিছু না কিছু সমস্যা থাকে, তাই বলে যদি আমরা সব সম্পর্কগুলো নষ্ট করি তাহলে তো হবে না। আর তারা তোমার বাবা মা, তাদের সাথে সম্পর্ক নষ্ট করার কোনো প্রশ্ন আসে না। তুমি এমন কাজ করতে পারো না। আমরা কিছুটা ভুল করেছি, তার শাস্তি পেয়েছে। এবার তুমি আর কোনো কথা বলবে না। দেখো, আমি চাই না ওই বাড়িতে যেতে। তারা 5 বছর আমার খোঁজ খবর নেয়নি, আজ হঠাৎ এসে বলবে আর আমি তাদের সাথে চলে যাব। আচ্ছা, নিজেকে একটিবার তোমার বাবা মার স্থানে রেখে চিন্তা করো। যদি আজ আরিয়ানের জন্য আমাদের এতটা অপমানিত হতে হয়, তখন তোমার কি রাগ লাগবে না? তুমি কি আরিয়ানের সাথে খারাপ ব্যবহার করবে না? অনু আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমি কিছুই জানতে বুঝতে চাই না। আরিয়ান অনুর কপালে চুমু দিয়ে বলে, একদম পাগলামি করবে না। তোমার বাবা মার সাথে তাদের বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসো। দাদিমার শরীরটা কিছুদিন যাবৎ খারাপ যাচ্ছে, মা তার পেছনে সময় দিচ্ছে। তোমার একা একা সবকিছু করতে কষ্ট হচ্ছে, তা আমি জানি। তোমাদের বাড়িতে অনেক মানুষ আছে, সবাই মিলে সাহায্য করবে। আর ওই বাড়িতে বাচ্চারা আছে, ওদের সাথে থাকলে এদেরও ভালো লাগবে। অনু আরিয়ানকে আর কিছু বলে না, জানে আরিয়ান ভুল কিছু বলছে না। আসলে এমন জীবন সাথী পাওয়াটা ভাগ্যের ব্যাপার। অনু বাচ্চাদের নিয়ে বেশ কিছুদিন তার বাবার বাড়িতে এসেছে। এখন আরিয়ানা মোটামুটি সুস্থ, তবে বাবুর হাতটা এখনো ব্যান্ডেজ করা। তার হাত ঠিক হতে আরো কিছুদিন সময় লাগবে। তাসনিয়া আরিয়ানা আর পুচকির অনেক খেয়াল রাখে। আবির রাতে বাড়িতে ফিরে আসার সময় রোজ বাচ্চাদের পছন্দ মতো চকলেট নিয়ে আসে। অনুর বাবা মা তো পুচকিকে কোলে করে সারাদিন ঘোরাঘুরিতে ব্যস্ত, একটু পুচকিকে কান্না করার চান্স দেয় না। নেহা বাবার বাড়িতে, রাজ বেচারা শুধু আফসোস করে, আহারে আজ যদি দেশে থাকতাম তাহলে শ্বশুর বাড়িতে বউয়ের সাথে নিয়ে জামাই আদর খেতে পারতাম। নেহা রাজকে বলে, সমস্যা নেই, আপাতত আমি তোমার ভাগের আদরগুলো খেতে থাকি। আরিয়ান শ্বশুর বাড়িতে এসে আরিয়ানার দায়িত্ব স্নেহাকে দিয়েছে আর পুচকে নানা নানির কাছে। আরিয়ান নিজের বউকে নিয়ে রাতের বেলা ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়ে। এভাবেই চলতে থাকে। যখনই ওদের ঘোরাঘুরি করার শখ হয়, তখন বাচ্চাদের দায়িত্ব বাড়ির মানুষদের ভাগাভাগি করে দিয়ে বেরিয়ে পড়ে। এভাবে দুষ্টু মিষ্টি খুনসুটির ভালোবাসা চলতে থাকে।